আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। এসএসসি ওয়ান শট ক্লাসের আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি তোমাদের রায়হান ভাইয়া এবং আজকে আমরা এই ক্লাসে রিঅ্যারেঞ্জিং যেটা তোমাদের কাছে অনেকের কাছে একটা ভীতিকর টপিক আবার অনেকের কাছে খুব ইজি টপিক সেটা নিয়ে আলোচনা করব। তো মূলত আমরা এই ক্লাসে রিঅ্যারেঞ্জিং কিভাবে অ্যান্সার করতে হয় যদি আমাদের আনকমন আসে বা এটা আসলে আমাদের কিভাবে পড়া উচিত ফর ইওর এসএসসি এক্সাম সেটাও আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই। দেখো, ১ম এ একটু আ মানে কিভাবে এটা আসে বা কত নাম্বার এটা যদি তোমরা সবাই জানো তারপরে একটু বলে দিই। সেটা হচ্ছে যে রিঅ্যারেঞ্জ লেখার সময় বা রিঅ্যারেঞ্জ যখন তোমার আসবে তখন কি করতে হবে? প্রথমত রিঅ্যারেঞ্জ এ তোমাদের মার্ক থাকবে ৮ টা। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে টোটাল আ এটা হচ্ছে অল বোর্ড ১৮ সালের কোয়েশ্চেন। এখানে দেখব যে ৮ টা আছে। একইভাবে যতগুলা বোর্ড কোয়েশ্চেন আছে ৮ টা করেই তোমাদের রিঅ্যারেঞ্জ আসে। ৮ টার জন্য ৮ মার্কস থাকবে। তো অনেকের একটা কনফিউশন থাকে যে উত্তর লেখার সময় আসলে কি করব? যে এরকমভাবে লিখবো নাকি পুরাটা হচ্ছে এরকমভাবে আবার আ মানে প্যারাগ্রাফ আকারে লিখবো? এটা একটা সবার মধ্যে কনফিউশন থাকে। আবার এটা নিয়ে কন্ট্রোভার্সারি আছে। অনেক স্কুল বলে যে সবই লিখবা যেহেতু সময় থাকে। আবার অনেক স্কুল বলে যে সম্পূর্ণ লেখার দরকার নাই। আমি যদি তোমাদেরকে একটু ২০২৪ সালের যে বোর্ড কোয়েশ্চেন গুলো ছিল সেখানকার একটু ইনস্ট্রাকশন দেখাই, তাহলে মোটামুটি বুঝতে পারবা যে আসলে তারা কি চায়? এই যে, এই যে দেখো একটা ২৪ এখানে ইনস্ট্রাকশন নাই। তবে হ্যাঁ, ইনস্ট্রাকশন এরকম ছিল যে, "অনলি করসপন্ডেন্ট নাম্বার শুড বি রিটেন" তার মানে কি? এই যে নাম্বার যেটা আছে A, B, C, D, E, F, G, H এটা লিখলেই তুমি ফুল মার্কস পাবা। নট নেসেসারিলি তোমাকে পুরা প্যারাগ্রাফ লিখতে হবে। তবে হ্যাঁ, অনেকে লেখে পুরা প্যারাগ্রাফ। তার জন্য তার কোনো নাম্বার কাটা হবে না। তবে তুমি যদি শুধুই করসপন্ডিং নাম্বারটাই লিখো, যেভাবে এখানে আমরা লিখছি আরকি দেখো, এই যে এভাবে দ্যাটস এনাফ। আবার ঘর যদি নাও করে এরকম করে লিখো। এই যে ধরো আ তুমি এখানে F লিখলা, তারপরে সরি এখানে ধরো ১ম এ F লিখলা, তারপরে এরকম করে অ্যারো চিহ্ন দিয়ে C লিখলা। তারপরে আরেকটা যেটা আছে এরকম করে লিখলা। দ্যাটস এনাফ। এটাই যথেষ্ট। ঠিক আছে? এভাবে করে লিখলে ভালো হয় দেখতে একটু সুন্দর লাগে। ওকে। তাহলে এটা আমরা ক্লিয়ার হইলাম। এখন আসলে মানে আমাদের কি করা উচিত? প্রথমত আমি তোমাদেরকে বলব সেটা হচ্ছে তোমরা যদি ২০২৪ সালের কোয়েশ্চেন এনালাইসিস করো তাহলে দেখবা যে রিঅ্যারেঞ্জিং টা আসলে মানে রিপিট হয়। বুঝছো? ১ম কথা হচ্ছে যে প্রিভিয়াস ২০১৭ থেকে ২০০০ তোমরা তো ২৫ এ পরীক্ষা দিবা বা আরো যারা আছো তারা ২৬ এ পরীক্ষা দিবা। আ তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে ২৫ সালে পরীক্ষা হোক বা ২৬ সালে পরীক্ষা হোক, মোটামুটি পরীক্ষায় বিগত বছরগুলোতে যেসব রিঅ্যারেঞ্জ আসছে, ধরো ১৭ সালে একটা আসছে, ১৮, ১৯ এরকম করে প্রত্যেক বছরই তো তোমার ৮ টা ৯ টা করে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে ওই ৮ টা ৯ টা বারবার ১৫-২০ টা মোটামুটি কমন যেটা তোমার ৪-৫ বছরে আসছে, ওই ১৫-২০ টা ঘুরে ফিরে বারবারই আসে। খুব কমই এমন ঘটেছে যে আসলে একেবারে নতুন রিঅ্যারেঞ্জ এসছে এরকম খুব কম ঘটনা ঘটেছে। তবে যাই ঘটে না বিষয়টা এমন না, ঘটে। কিন্তু খুব কম ঘটেছে। ঠিক আছে? তো এইজন্য হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি থাকবে। সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হলো আমাদেরকে প্রিভিয়াস ইয়ার এর যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে সেগুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে ১ম এ বলে নিতে চাই যে রিঅ্যারেঞ্জ আসলে কেমন টাইপের আসে বোর্ডে বা রিঅ্যারেঞ্জ এর ধরনটা কেমন? দেখো অনেক জায়গায় অনেক রকম ধরন দেওয়া আছে রিঅ্যারেঞ্জ এর। আমরা বেসিক্যালি এটাকে ২ ভাগে ভাগ করব। একটা হলো তোমার হিস্ট্রি বেসড অর পারসন বেসড। পারসন বেসড যেটা সেটাকে আমরা বায়োগ্রাফি বলতে পারি। বায়োগ্রাফি, বায়োগ্রাফি আরকি মানে আ কারোর জীবন বৃত্তান্ত নিয়ে বা কারোর জীবনী নিয়ে। ঠিক আছে? আরেকটা হলো অ্যাবস্ট্রাক্ট টপিক ডেসক্রিপশন বেসড। ঠিক আছে? মানে ভাবমূলক বিষয় বা কোন একটা বর্ণনামূলক। ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি যে গল্প টাইপের। ঠিক আছে? গল্প টাইপের। মানে কোন একটা গল্প সেটা হইতে পারে ধরো ওই যে তোমরা যে গল্পগুলো পড়ো স্টোরি রাইটিং এ 'এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড' এই টাইপের গল্প বা ধর হচ্ছে 'থার্স্টি ক্রোর' গল্প বা হচ্ছে 'অনেস্টি ইস দ্য বেস্ট পলিসি' এই রিলেটেড যে গল্পগুলো আছে এরকম আরকি। আবার হিস্ট্রি বেসড যেটাকে এটাকে আমরা গল্পের মধ্যে ধরতে পারি। যেহেতু গল্পগুলো আসলে হিস্ট্রিক্যাল বা কোন একটা ঘটনা। ফর এক্সাম্পল রবার্ট ব্রুইস এর যে কাহিনী আছে, স্পাইডার আ উঠতেছিল, উঠতে নেমে যাচ্ছে বারবার। সেখান থেকে সে হচ্ছে ইন্সপায়ার হয়ে মানে বারবার নেমেও সে কিন্তু আ তার যে চেষ্টা সেটাকে ছাড়েনি। আবার এরকমভাবে সে সফল হইল একসময়। তো এরকম ইন্সপায়ারিং যে হিস্ট্রিক্যাল বেসড তোমার গল্পগুলো আছে সেগুলো থেকেও কিন্তু কি আমাদের রিঅ্যারেঞ্জ আসতে পারে। এবং তোমরা যদি ২০২৪ সালের কোয়েশ্চেন এনালাইসিস করো তাহলে আ ওইখানে ইন টোটাল
তোমাদের যে কয়টা বোর্ড আছে টোটাল সারা বাংলাদেশে, শুধু একটা বোর্ডে একটু অন্যরকম টাইপের এসছিল। বাকিগুলা মোটামুটি এই ১ম টাইপ থেকে আসছে। হিস্ট্রি বেসড অর পারসন বেসড। ঠিক আছে? ১ম টাইপ থেকে কিন্তু এটা আসছে। আর তোমার আ ২-১ টা বোর্ডে শুধু এই যে অ্যাবস্ট্রাক্ট টপিকস অর ডেসক্রিপশন বেসড আসছিল। ঠিক আছে? এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যেটা অ্যাবস্ট্রাক্ট টাইপ বা ডেসক্রিপশন বেসড আসছে সেটা কিন্তু ১ম বারই আসছে ওই বোর্ডে। এর আগে অন্য কোনো বোর্ডে আসে নাই। বাট তোমাদেরকে আমি একটু দেখাই জাস্ট। আমরা তো যাবো। যাওয়ার আগে দেখাই। সেটা হচ্ছে এই যে দেখো, আমরা যদি এখান থেকে তোমাদেরকে একটু দেখাই। ঢাকা বোর্ড ২০২৪ এ যে কোয়েশ্চেনটা আসছিল, একটু লক্ষ্য করো। এই যে কিসের? আমরা এটা প্র্যাকটিস করব অবশ্যই। এই যে তোমার ওই "A friend in need is a friend indeed" তোমরা যে গল্পটা পড়ছো। যদিও এটা ফর দ্যা ফার্স্ট টাইম ঢাকা বোর্ড ২০২৪ সালে এসেছিল। এর আগে আসেনি। যদি আসতো তাহলে ওখানে আরো রেফারেন্স দেওয়া থাকতো। তার মানে ১ম বার এসছে। বাট তোমরা একটু আমাকে বলো যে এটা কি তোমাদের কাছে কোনো নতুন কিছু? এই গল্প তো তোমরা সবাই জানো, তাই না? তাহলে অবশ্যই এটা কিন্তু সলভ করতে পারবা। এটা নতুন কিছু না। ওকে ফাইন। এবার যদি পরের বোর্ডে যাই, দেখো সিলেট বোর্ড ২০২৪ এই যে, এই যে গল্পটা এ রিচ ম্যান অ্যান্ড এ পুর ম্যান এর যে গল্পটা, ওই যে মনে আছে তোমাদের? আসলে এই রিয়ারেঞ্জ গুলো গল্প আকারে পড়লে মনে থাকে বেশি। ওই যে একদিন একটা রিচ ম্যান আসলো, আসার পরে কি করলো? সে কিছু টাকা এনে তার বন্ধু যে পুর ম্যান তাকে দিল। এর আগে পুর ম্যান অনেক সুখী ছিল বাট টাকা পাওয়ার পরে সে চিন্তায় একেবারে মানে ঘুমাইতে পারতেছে না। সে ভাবতেছে টাকাগুলো কোথায় রাখবো? একসময় গর্ত করে সেই টাকাগুলো রাখলো। রাখার পরে তার মনে হইলো যে এখান থেকে যদি চুরি হয়ে যায়। তো সব মিলিয়ে কিন্তু তার এই টাকার চিন্তা, এই ঘুম তার জীবন থেকে তুলে নিল। বুঝছো? তো সে একসময় তার রিয়ালাইজেশন টা আসলো যে টাকা ছাড়াই আগে ভালো ছিলাম। বুঝছো? এই যে একটা গল্প। এই গল্প কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। তো এটা যদি আসে আমরা এটাও প্র্যাকটিস করব। আমরা কিন্তু ইনশাআল্লাহ পারব। ঠিক আছে? এরপরে দেখো বরিশাল বোর্ড ২০২৪ সালে যেটা আসছে সেটা হচ্ছে শেখ সাদী আ যে এটা আরকি। এই যে শেখ সাদীর যে এটা আরকি আ then the leader of the robbers came to Sadi and ordered him to give all he had him. তো শেখ সাদী handed him the bundle of books. ওই যে শেখ সাদ সা সা সাদীর যে গল্পটা আছে উনি একসময় হচ্ছে মানে ভ্রমণে যাচ্ছিলেন। ভ্রমণে অনেকগুলা বই নিয়ে যাচ্ছিলেন। উনার কাছে আর কিছুই ছিল না বই ছাড়া। তো ওখানে ডাকাত আক্রমণ করেছিল আরকি। তো এইটাই আরকি। ঠিক আছে? এবং শেখ সাদী was going to Baghdad with a group of rich merchants মানে তোমার হচ্ছে ধনী যে মার্চেন্ট ওদের সাথে যাচ্ছিল। যাওয়ার সময় ডাকাতের যখন সম্মুখীন হওয়ার পরে কি হয়? সেখানে হচ্ছে সে ডাকাতটা তার কাছে যখন সবকিছু দাবি করে, উনি বলেন যে, "আমার কাছে বই ছাড়া কিছুই নাই।" তো এরকম এটাও একটা গল্প। এরপরে দেখো, এই যশোর বোর্ড ২০২৪ সালে যেটা আসছে, এই ৩ টা ১ম আমরা যে ৩ টা দেখলাম, এই ৩ টা কিন্তু ১ম বার বাট নতুন কিছু না। গল্প বেসড। ওই যে হিস্ট্রিক্যাল বেসড। একটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট আইডিয়া থেকে আসেনি। পয়েন্ট টু বি নোটেড। আমি কিন্তু বলেই দিয়েছি যে ওই টপিক থেকে সবচাইতে বেশি পরিমাণে আসে। বুঝছো? এখন এই যে ৩ টা, এই ৩ টার মধ্যে আমার মনে হয় সর্বোচ্চ কঠিন তোমাদের জন্য এইটা হইতে পারে। শেখ সাদীর এইটা হয়তোবা অনেকে শোনো নাই। ঠিক আছে? যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যে কাহিনীটা আছে, ওই যে ওইটা হয়তোবা অনেকে শুনছো বাট এটা অনেকে নাও শুনতে পারো। বাট মোস্ট অফ ইউ তোমরা শুনছো। আমি মনে করি যে তোমরা শুনছো। ওকে ফাইন। এবার দেখো এই যে যশোর বোর্ড ২০২৪ এ যেটা আসছে সেটা একটুখানি লক্ষ্য করো আর কোন বোর্ডে আসছে। যশোর বোর্ড ২০২৪ এ যেটা আসছে এটা দেখো। আরো কতগুলা রেফারেন্স দেওয়া আছে। একটা রেফারেন্স মানে অন্যান্য বোর্ডে আসছে। যেমন রাজশাহী বোর্ড ২০, চট্টগ্রাম, দিনাজপুর বোর্ড ১৭ সালে আসছে। সো অনেকবার কিন্তু আসছে এবং কাহিনীটা আমাদের সবাই জানে যে পেনিসিলিনের যে বিষয়টা। ঠিক আছে? এই যে আলেকজান্ডার ফ্লেমিং এর যে গল্পটা সেটা কিন্তু আমাদের জানা। তো এইটা আরকি। ঠিক আছে? তোমাকে একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে দেখো আমরা যে উইথ ক্লু, উইথআউট ক্লু পড়ি বা হচ্ছে তোমার স্টোরি রাইটিং পড়ি বা রিঅ্যারেঞ্জিং পড়ি। দেখো বিষয়টা এমন না যে নট নেসেসারিলি তুমি যেটা স্টোরিতে পড়ছো এটা শুধু তোমার স্টোরিতেই কাজে লাগবে। ওইটা কিন্তু তোমার উইথ ক্লু, উইথআউট ক্লু তেও যেমন কাজে লাগতে পারে ঠিক তেমনিভাবে দেখছো রিঅ্যারেঞ্জিং এও কাজে লাগছে। ওই যে ফ্রেন্ড ইন নিড ইস এ ফ্রেন্ড ইনডিড ওটা তোমরা পড়ছো স্টোরি কিন্তু রিঅ্যারেঞ্জ আকারে আসতেছে। তো তুমি যদি ঘটনাটা মনে রাখো তাহলে যেভাবে আসুক না কেন ওটা যদি উইথ ক্লু, উইথআউট ক্লু তেও আসে তুমি পারবা। আবার ওইটা যদি রিঅ্যারেঞ্জিং আকারে আসে তুমি পারবা। কারণ তোমার ঘটনাটা জানা আছে। ঠিক আছে? এজন্য মেইনলি আমাদের যেটা করতে হবে, আমরা মানে টপিক ইরেসপেক্টিভ অফ টপিকস, টপিক বাদে মানে টপিক ধরে পড়ব না। আমরা মেইন জিনিসটাকে মাথার মধ্যে রাখবো। যে ঘটনাটা নিয়ে পড়ানো হচ্ছে, ওই ঘটনাটা যাতে আমাদের মাথায় থাকে। তাইলে যেভাবে আসুক না কেন, প্রশ্নের প্যাটার্ন যাই থাকুক না কেন, ওই তো মেইন ঘটনা থেকেই দিবে। এমন না যে তোমার হচ্ছে ২ বন্ধুকে মেরে ফেলাবে ভাল্লুক দিয়ে। বিষয়টা এমন না। ঠিক আছে? মানে গল্প যেটা আছে ওটাই থাকবে, ওটা বিভিন্ন প্যাটার্ন আকারে থাকবে। এজন্য গল্পটা মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা দেখো। এবারের পরেরটা দেখো চট্টগ্রাম বোর্ড ২০২৪ এ যেটা আসছে, এটা আবার মাদ্রাসা বোর্ড ২০২০ সালেও আসছে। ঠিক আছে?
এটা তোমরা সবাই জানো। ওই যে নেপোলিয়নের যে কাহিনী। তো এটাও রিপিট। এরপর দিনাজপুর বোর্ড ২৪ এ যেটা আসছে, এইটা মানে ফর দ্যা ফার্স্ট টাইম আসছে এবং এটা অ্যাবস্ট্রাক্ট বেসড। এটা বেলালের কাহিনী। ঠিক আছে? একটা বেলাল মানে একজনের জীবনের কাহিনী। ঠিক আছে? এটা আমরা চেষ্টা করব প্র্যাকটিস করার জন্য। বাকি এরপরে দেখো আমরা এখানে তোমাদের জন্য স্লাইডে যেগুলো রাখছি, বুঝছো? এই সবগুলা খুবই ইম্পোর্টেন্ট। মানে আমি যদি সব প্র্যাকটিস নাও করাইতে পারি, এট লিস্ট তোমরা কিন্তু এগুলো অবশ্যই দেখে যাবা। বলতে পারো যে এটা ওয়ান কাইন্ড অফ মানে সরাসরি সাজেশন বলব না, বাট এগুলো ইম্পোর্টেন্ট, অনেক বেশি ইম্পোর্টেন্ট। এগুলো এট লিস্ট সুন্দর করে প্র্যাকটিস করবা। ঠিক আছে? খুব সুন্দর করে এগুলো প্র্যাকটিস করবা। ওকে, তো চলো আমরা শুরু করি ১ম থেকে। এইখানে যেটা ছিল আমরা একটু আগে থিওরিটা পড়ি। দেখো এই থিওরি যে 100% কাজে লাগবে বা এই থিওরি সবকিছুই যে তোমার তুমি খাটাইতে পারবা বিষয়টা এমন না। বাট এই দিস থিওরি উইল হেল্প ইউ সলভ দ্যা আম দ্যা কোয়েশ্চেনস ইফ দ্যাট ইস দ্যা কোয়েশ্চেন ইফ দ্যাট ইস নট কমন ফর ইউ। যদি তোমার জন্য এটা কমন না থাকে, তুমি যদি এই ক্যাটেগরির মধ্যে ফেলাইতে পারো, তাহলে এই কোয়েশ্চেন তোমার জন্য কিছুটা হইলেও হেল্প কিন্তু করবে। ঠিক আছে? বাট সবসময় যে খাটবে বিষয়টা এমন না। আমরা আগে দেখি এটা, দেখার পরে আমরা হচ্ছে একটা সলভ করব যে বিষয়টা কেমন। দেখো ১ম এ যদি হয় মানে কোনো বায়োগ্রাফি টাইপের আসে বা কোনো ব্যক্তির জীবনী টাইপের আসে। বিশেষ করে ব্যক্তির জীবনী টাইপের কোয়েশ্চেন গুলো অনেক বেশি পরিমাণে আসে। ঠিক আছে? ২ ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা দেখলাম। একটা হলো জীবনী টাইপের কোয়েশ্চেন, আরেকটা হলো তোমার গল্প যেগুলো হচ্ছে হিস্ট্রিক্যাল বেসড বা আমরা যে গল্পগুলো মুখস্থ করেছি বিভিন্নভাবে স্টোরি রাইটিং এ ওই গল্পগুলো। ঠিক আছে? তো ১ম টা দেখো ১ম যদি আসে কোনো ব্যক্তির জীবনী, এটা হলো ব্যক্তি জীবনী। ব্যক্তি জীবনীর ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা কি করব দেখো। ১ম এ নেম দিব। একটা নাম দিলাম। ঠিক আছে? মানে যদি নাম থাকে বা কোনো টাইটেল যদি থাকে। বিশেষ করে ১ম এ নাম থাকে বা তার একটা ধরো উপাধি থাকে যে কাজী নজরুল ইসলাম ইস আওয়ার রেবেল পোয়েট এরকম টাইপের। ঠিক আছে? তার জন্ম তারিখ থাকবে বা বংশ পরিচয়, প্যারেন্টেইজ মানে হচ্ছে বংশ পরিচয় এটা থাকবে। তাহলে আমরা ১ম এ নাম এবং যদি কোনো উপাধি থাকে সেটাকে ফার্স্ট এ দিব, সাজাবো মানে কিভাবে রিঅ্যারেঞ্জ করব বিষয়টা। ১ম এ নাম এবং টাইটেল দিব। এরপরে যদি জন্ম তারিখ থাকে এটা থাকেই বা বংশ পরিচয় থাকে তাহলে দিব। এবার প্রফেশন বা ম্যারেজ। তার যদি কোনো পেশা থাকে বা সে যদি বিবাহ করে ওই বিষয়টা যদি উল্লেখ থাকে তাহলে আমরা সেটা ওখানে উল্লেখ করব। 3rd বিষয়টা হচ্ছে এমনও হইতে পারে যে একটা জায়গায় নেম থাকতে পারে, একটা জায়গায় টাইটেল থাকতে পারে। মানে এইটা ১ নম্বরে থাকতে পারে, মানে A তে থাকতে পারে, এটা আবার B তে থাকতে পারে। ঠিক আছে? তো এটা আমরা একসাথে লিখেছি। বাট তুমি যখন এটাকে নেম ১ম এ দিবা, এই নেম ১ম এ নেম, তারপর হলো টাইটল এরকম করে লিখতে গেলে কিন্তু এগুলো আরো অনেক বড় হয়ে যাবে। তো আমরা এজন্য কিন্তু ২ টা করে দিয়েছি যেহেতু কাছাকাছি। বুঝছো? বাট ২ টা আলাদা করেও থাকতে পারে। ওকে। এরপরে বার্থ এক জায়গায় থাকতে পারে, প্যারেন্টেজ বা বংশ পরিচয় আরেক জায়গায় কিন্তু থাকতে পারে। ঠিক আছে? এরপরে প্রফেশন। এটা তো বললাম যে পেশা বা তার যদি বিবাহ নিয়ে কিছু থাকে ২ টা আলাদা জায়গায়ও থাকতে পারে। তার চিলড্রেন বা তার যদি জীবনে কোনো সমস্যা থেকে থাকে, সেই রিলেটেড কিছু যদি থাকে আমরা দিব। এরপরে তার এক্সট্রা অর্ডিনারি ডিডস এটা থাকেই। বুঝছো? মানে দেখো তোমার আমার জীবন নিয়ে রিয়ারেন্স কেন আসতেছে না? না আমরা গরিব। ঠিক আছে? আমাদের কোনো এক্সট্রা অর্ডিনারি ডিডস নাই। বাট এই যে বড় মানুষ যারা, তাদের জীবন নিয়ে কেন রিয়ারেঞ্জ আসে? কারণ তাদের জীবনে অনেক অসাধারণ কাজ আছে। বুঝছো? এইজন্যই কিন্তু রিয়ারেঞ্জ আসতেছে। ঠিক আছে? এইজন্য এই জিনিসটা থাকবেই extraordinary deeds এটা এমনও হইতে পারে যে তার প্রায় 50% রিয়ারেঞ্জ এর 50% extraordinary deeds নিয়ে থাকতে পারে। তো এটা আমরা আ আ কিভাবে রিয়ারেঞ্জ করব? অনেক সময় সাল থাকতে পারে। তাহলে সাল থাকলে আমাদের জন্য সুবিধা। সাল ওয়াইজ রিয়ারেঞ্জ করে দিব। বা সাল নাও থাকতে পারে। একটার সাথে আরেকটা মিলায়ে সুন্দর করে এটা পড়তে আমাদের অভ্যাস হয়ে যাবে বা পড়তে আমাদের মাথার মধ্যে গেঁথে যাবে। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে ওল্ড এইজ বা ডেথ মৃত্যু থাকতে পারে। মৃত্যুর পরে যদি ওই যে আমাদের আবরার ফাহাদ যেমন স্বাধীনতা পুরস্কার পেয়েছে। তো এরকম যদি মৃত্যুর পরে কেউ কোনো পুরস্কার পায়, সেক্ষেত্রে আমরা হচ্ছে সেটা লাস্টে দিব। ঠিক আছে? ওকে। আচ্ছা। এবার দেখো যেটা আমরা করতে পারি, আমরা হচ্ছে এই অনুযায়ী একটা প্র্যাকটিস করতে পারি। তোমাদের জন্য একটা আমি করেছিলাম মানে ছন্দ এটা মনে রাখার জন্য। এটা আমি নিজেই মনে রাখার জন্য করছিলাম। সেটা হচ্ছে আ তোমরা জানো যে আ এটা হলো এন। দেখো ১ম অক্ষর যদি আমরা সাজাই, ১ম অক্ষর হচ্ছে এন, এরপরে বি মানে বার্ড, এরপরে পি, এরপরে হচ্ছে সি, ই, ও, হচ্ছে এইচ। ঠিক আছে? তাহলে এভাবে মনে রাখতে পারো। আ নো ব্লাড প্রেশার। ঠিক আছে? এন তে নো, বি তে ব্লাড, আর পি তে প্রেশার। আচ্ছা নো ব্লাড প্রেশার, কোন ব্লাড প্রেশার নাই। যারা সিইও তাদের কোন ব্লাড প্রেশার থাকে না। বুঝছো?
এটা মানে একটু উল্টা বলছি। সিইও দের অনেক ব্লাড প্রেশার থাকে। অনেক চিন্তা করতে হয়। চিফ এক্সিকিউটিভ অফিসার যেহেতু। সিইও মানে তো জানো চিফ এক্সিকিউটিভ অফিসার। আর এইচ টা মনে রাখবা হলো তোমার আব্বুর যদি কোনো কোম্পানি থাকে, সেটা যদি এইচ দিয়ে থাকে তাইলে হইলো এইচ বা আমি এইচ দিয়ে হোন্ডা কোম্পানির নাম দিছি। ঠিক আছে? তাহলে নো ব্লাড প্রেশার অফ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ হোন্ডা। ঠিক আছে? হোন্ডার চিফ এক্সিকিউটিভ অফিসারের কোনো কি নাই? ব্লাড প্রেশার নাই। বুঝছো? তাহলে এন তে হচ্ছে নেইম বা নেইমের সাথে তোমরা দিতে পারো টাইটেল। বি তে হচ্ছে বার্থ বা প্যারেন্টেজ। এরপরে পি তে হচ্ছে প্রফেশন, ম্যারেজ। সি তে হচ্ছে চাইল্ড বা ইস্যু। ই তে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ডিডস। আর ও তে হচ্ছে ওতে কি ছিল? ওল্ড এজ বা ডেথ। এবং এইচ টা হচ্ছে হোমেজ, রিমেম্বারেন্স বা ট্রিবিউট। ঠিক আছে? এই টোটাল মিলে হচ্ছে আমরা এটা মনে রাখবো। এইটার আলোকে আমরা একটা সলভ করি চলো। এটা পরে, এটা পরে। এটা খুবই লেস ইম্পোর্টেন্ট। আসে না বললেই চলে। এইটা দেখো। এটা কার নিয়ে আছে দেখি আমরা একটু। এটা হচ্ছে আম কার নিয়ে আছে? ধরো এখন আমরা পাই নাই। আমরা যে ৩ টা পড়লাম ৩ টার মধ্যে কিন্তু কিছুই পাই নাই এখন। আচ্ছা। তাইলে হচ্ছে এইচ পর্যন্ত আছে। এই যে উইলিয়াম সমারসেট উম দেখো এই নামের উচ্চারণ নিয়ে প্রচুর মজার কাহিনী আছে। বুঝছো? আমরা যখন তোমাদের মতো বয়সী ছিলাম বা এটা আমাদের আগে আমরা যারা ২০১৯ এ পরীক্ষা দিয়েছি এইচএসসি। তো তাদের সময় এই উইলিয়াম সমারসেট, ঠিক আছে? এর একটা ছিল 'দ্য লাঞ্চিয়ান', ঠিক আছে? একটা কাহিনী ছিল। তো ঐটা পড়তে, পড়তে এই নামটা যখন সামনে আসতো তখন একেকজন একেক রকম ভাবে উচ্চারণ করত। কেউ মঘম, কেউ মাঘাম এরকম করে উচ্চারণ করত। হয়তো তোমরাও ১ম দেখাতে এরকমই উচ্চারণ করবা বা উচ্চারণটা এরকমই মঘম, তাই তো? বাট এটা আসল উচ্চারণ হচ্ছে ওই যে অনেকে যারা একটু পশ টাইপের তারা আম্মুকে কি বলে বলো তো? মম বলে। এটা উচ্চারণ কিন্তু কি? মম। ঠিক আছে? উইলিয়াম সমারসেট মম। ঠিক আছে? একজন ইংলিশ বলতে পারো যে ছোট গল্পকার আরকি। ওকে। তো ১ম এই আমরা তো জানি যে নেম বা টাইটেল থাকবে। তাহলে এখানে কিন্তু নেম এবং টাইটেল ২ টা একসাথে আছে। দেখো উইলিয়াম সমারসেট মম was one of the greatest short story writers of modern time. তাইলে হচ্ছে আধুনিক যুগের উনি একজন মানে ছোট গল্পকার। তো সেক্ষেত্রে হচ্ছে উনার নামও আছে প্লাস উনার একটা টাইটেল আছে, দ্যা গ্রেটেস্ট শর্ট স্টোরি রাইটার। তাহলে আমরা এটাকে ১ম এই দিব। এই যে ১ম এই দিলাম F, ঠিক আছে? ১ নম্বরে। এবার আমাদের ১ম টা কি ছিল? নো ব্লাড প্রেশার, তাই না? এবার হচ্ছে কি? B তে কি ছিল বলো তো? বার্থ, তাই না? বার্থ ছিল বা প্যারেন্টেজ। তো দেখি জন্ম তারিখ-টারিখ কিছু উল্লেখ আছে কিনা? এটা আমাদের ২য় হবে। বুঝছো? এখানে কোন জন্ম তারিখ নাই। পরে হচ্ছে এই যে দেখো সি তে আছে। He was born in Paris in 1875, ঠিক আছে? ১৮৭৪ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। তাহলে সেক্ষেত্রে দেখো সি টা কিন্তু কি হইল? ২ নম্বরে হইল। এরপরে নো ব্লাড প্রেশার। তাইলে হচ্ছে পি তে প্রফেশন যদি কোন কিছু থাকে বা তার যদি ম্যারেজ কোন কিছু বিষয়-টিষয় থাকে এটা। দেখি এরকম প্রফেশন টাইপের কিছু আছে কিনা? some of his well known plays এটা তো এখন দিব না। He wrote a few other novels too, especially ডক্টর। এই যে দেখো, জি নাম্বার হবে। তারা প্রফেশন এর কথা বলছে। ডক্টর, তাই না? তাহলে despite being a doctor একজন ডাক্তার হওয়া সত্ত্বেও he gave up মানে কি? ত্যাগ করা, leave medicine for literature because of having no charm. Can you imagine? একজন ডাক্তারের কিভাবে লিটারেচার এর প্রতি ভালোবাসা জন্মাইলো? এটা তো একটা বিশাল বড় কোয়েশ্চেন, তাই না? তারপরেও তারা জন্মাইছে এবং তার জন্মাইছে বলে ডাক্তার হইলে তারা কজন মনে রাখতো? প্রিভিয়াস যে ডাক্তার-টাক্তার আছে আমরা কয়জনরে মনে রাখছি? বাট একজন ছোট গল্পকার হওয়ার কারণে কিন্তু স্টিল আমরা এখানে সে কত সালে জন্মগ্রহণ করছে দেখো। এখান থেকে ২০০ বছর পরে তুমি চিন্তা করো তো অ্যারাউন্ড তোমার হচ্ছে ১৫০ বছর আ পূর্বে সে জন্মগ্রহণ করছে। না আমরা আমাদের ব্যক্তি জীবন চিন্তা করো। এখান থেকে ১০০ বছর পরেও তো আমাদেরকে মনে রাখবে না। তাই প্রায় ১৫০-২০০ বছর পরেও আমরা তার মনে রাখতেছি। শুধু হচ্ছে তার কর্মের কারণে। মম কেমন দেখতে ছিল? অনেক সুন্দর দেখতে থাকতে পারে বা তার অনেক টাকা-পয়সা থাকতে পারে। এটার জন্য কিন্তু আমরা তাকে স্মরণ করতেছি না। তার কর্মের কারণে স্মরণ করতেছি। এজন্য আমাদেরকে কর্মের দ্বারাই পৃথিবীতে জীবিত থাকতে হবে। মানে মরেও জীবিত আরকি। ওকে। তাহলে আমরা এটা ৩ নম্বরে দিব। Despite being a doctor, he gave up medicine for literature because of having no charm. ঠিক আছে? ওকে ফাইন। এখন দেখো তো আর কোন প্রেশার রিলেটেড কিছু আছে কিনা? আ এই পেজে তো কিছু নাই। এই যে দেখো, আমরা A দিতে পারি, রাইট? এটা দিতে পারি। কেননা দেখো, ওইটা ত্যাগ করার পরে, লিটারেচার ত্যাগ করার পরে অবশ্যই লিটারেচার যখন নিয়েছে, তখন তো তার কি করতে হবে? লিটারেচার নিয়ে কিছু নিয়ে আসতে হবে। মানে ওয়ার্ল্ড স্টেজে তাকে আসতে হবে। তাহলে এইটা হবে এবার।
দেখো হি মেড হিজ ফার্স্ট অ্যাপিয়ারেন্স মানে প্রথম দৃশ্যমান হয়েছিলেন ইন লিটারেচার তো দিয়েছে তাহলে এবার অ্যাপিয়ার হইতে হবে ইন লিটারেচার বাই রাইটিং লিজা অফ ল্যাম্বেথ তোমরা পড়তে পারো। খুবই রিয়ালিস্টিক একটা স্টোরি আরকি। আর রিয়ালিস্টিক স্টাডি অন দ্য লাইফ অফ লো নেইবারহুড ইন লন্ডন। ঠিক আছে? মানে আমরা মনে করি যে যারা লন্ডনে থাকে তারা মনে হয় ওরে বাবারে কত বড়লোক। বিশেষ করে আমরা যারা বাংলাদেশে থাকি। লন্ডনে যারা থাকে সবাই বড়লোক। তাদের জীবন লাইফ যে আ তারা যেভাবে লাইফ লিড করে দিস ইস আওয়ার ড্রিম। ঠিক আছে? দ্যাট ইস আওয়ার ড্রিম। এটা আমাদের স্বপ্ন। এটা আমরা চিন্তা করি। বাট উনি এই লিজা অফ ল্যাম্বেথ স্টোরির দ্বারা বুঝাইছেন যে লন্ডনে কিন্তু সবাই আসলে খুব সুন্দর লাইফ লিড করে না। আ মোস্ট অফ দেম বা তাদের মধ্যে অনেক কি করে তাদের যে মানে খারাপ জীবনযাপন বা মিজারেবল লাইফস্টাইল সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। তারা এটা লিড করে আরকি। সেটাই আরকি। ওকে, হি মেড হিজ ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইন লিটারেচার বাই রাইটিং লিজা অফ ল্যাম্বেথ a realistic study on the life of low neighborhood in London। ঠিক আছে? ওকে, এটা লিখলো। লেখার পরে তো হচ্ছে আ কিছু একটা তার আসবে, তাই না? মানে এটা লিখলে তো তার একটু নাম-টাম হবে, রাইট? একটা জিনিস যখন লিখছে তখন তো নাম হবে। দেখো this brought for him a good name। ঠিক আছে? This brought for him a good name। ঠিক আছে? এখন দেখো এইটাকে আমরা ধরো এইটাকে নিলাম হচ্ছে ডক্টর এটা দিলাম। এখন কথা হচ্ছে এইখানে দেখো ডক্টরের পরে মানে প্রফেশন এর পরে কি ছিল? চিলড্রেন এর বিষয়-টিষয় এসব ছিল। চিলড্রেন তো আসলে এখানে তেমন কিছু নাই। চিলড্রেন সম্পর্কে কিছু লেখা নাই বা তার ইস্যু এটা নিয়ে কিছু লেখা নাই। তারপরে কি ছিল? এক্সট্রা অর্ডিনারি ডিডস। তো আমরা কিন্তু এটা এক্সট্রা অর্ডিনারি ডিডস এর মধ্যে ফেলাইতে পারি। এই যে এইটা যেটা আছে এক্সট্রা অর্ডিনারি ডিডস এর মধ্যে ফেলাইতে পারি। এই যে দিলাম যেটা। এই যে he made his first appearance in literature by writing Lisa Plummet a realistic study on life এটা extraordinary deeds এবং এর সাথে রিলেটেড হচ্ছে this brought for him a good name। এটা কিন্তু তার জন্য অনেক নাম বয়ে নিয়ে আসছিল। আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে দেখো একটা তো লিখলো, লেখার পরে আর কিছু লিখছে কিনা? আ হ্যাঁ, he wrote a few other novels too। সে কিছু উপন্যাসও লিখেছিলেন। ঠিক আছে? এবার যেহেতু few other novels লিখছেন, নোবেলগুলোর নাম আছে কিনা আমরা একটু দেখি। দেখি কোন নাম আছে কিনা নোবেলের। আ আচ্ছা এই যে আছে, বি তে আছে দেখো। তাইলে এটার পরে কি হবে? ইর পরে হচ্ছে বি হবে। বিতে কি আছে? Some of his well known plays are মিসেস Cardillac, লেডি ফ্রেডেরিক অ্যান্ড সো অন এবং আরো অনেক কিছু। ওকে ফাইন। তাহলে মোটামুটি আমরা বি পর্যন্ত চলে আসছি। এই যে আ এই যে মানে শেষই হয়ে গেছে। ৮ টা যেহেতু বি পর্যন্ত চলে আসলে কিন্তু আমাদের শেষই হয়ে গেছে। বুঝছো? তাহলে মোটামুটি দেখো আম এইটা 100% মিলে গেছে তার সাথে। মানে আমরা যে স্ট্রাকচারটা পড়লাম, এই স্ট্রাকচারের সাথে মিলে গেছে। আমরা দেখি আর কোনটা মিলাইতে পারি কিনা। আ এটা ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা একটু চাইলে দেখতে পারো। আচ্ছা। এটা তো গল্প, এটা আমি প্র্যাকটিস করব। এটা ব্যক্তি জীবন কেন্দ্রিক না। ওকে, এটাও তেমন ব্যক্তি জীবন কেন্দ্রিক না, এটাও না। এগুলো সবই প্র্যাকটিস আচ্ছা, এটা দেখি আমরা। ঠিক আছে? ম্যান্ডেলা, বুঝছো? ম্যান্ডেলার যে বিষয়টা আছে, এটা দেখি। ঠিক আছে? ওকে, তাইলে আ ম্যান্ডেলার যে বিষয়টা আছে, এটা আমরা কিভাবে চিন্তা করতে পারি বলো? ১ম এ তোমরা একটু ১ মিনিট এই জিনিসটা দেখো যে ম্যান্ডেলার যে বিষয়টা আছে, এটা আসলে আমরা কিভাবে চিন্তা করতে পারি? বা এটা একটা ব্যক্তি জীবন কেন্দ্রিক কিন্তু আমরা কিভাবে সাজাইতে পারি? বিষয়টা কি এমন যে এইখানে তার বার্থ বা প্যারেন্টেজ বা এভরিথিং সবকিছু আছে কিনা? একটু দেখো তো সবকিছু আছে কিনা? আচ্ছা। দেখো ১ম এ কিন্তু তার নাম এরকম কোনো কিছু নাই বা নাম বা টাইটেল আছে এরকম কিছু মানে আলাদা করে নাই। সরাসরি তাহলে যেটা থাকবে না সেটা তো থাকবেই না। সেটা বাদ। ঠিক আছে? যেটা আছে, যেটা আছে কোনটা আছে দেখো? আছে হচ্ছে নেলসন ম্যান্ডেলা ওয়াস বর্ন অন জুলাই 18, 1918 মানে ১৯১৮ সালে সাউথ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তাইলে আ নো বিপির বার্থ এ চলে গেলাম আমরা। তার মানে জন্ম তারিখ দিয়ে ১ম এ শুরু করলাম। তাহলে এটা হলো নাম্বার 1 ওকে ফাইন। এটা হলো নাম্বার 1 নাম্বার 2 এবার কি দেওয়া যায়? এখানে একটা জিনিস লক্ষ্য করো। এখানে কিন্তু শাল আছে। আর শাল থাকা মানে কি? তোমার জন্য সুবিধা। শাল থাকা মানে তোমার জন্য সবচেয়ে ভালো সুবিধা। তুমি যে সালটা আগে সেটা আগে দিবা। কখনো ২০১৩ সালের ঘটনা ১৯৯৪ সালের আগে মানে ঘটতে পারে না। তাহলে ১৯৯৪ আগে হবে তারপরে ২০১৩ ঠিক আছে? তো সাল থাকলে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় মোটামুটি। বুঝছো? তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো আমরা কোনটা দিতে পারি দেখো। আ সবচেয়ে আগের সাল কোনটা আছে দেখো তো? আমাদের যে কয়টা সাল আছে আমরা এখানে লিখি তো ১৯৪২ আছে।
এরপরে পরে ১৯৯৩ আছে। ভালো কথা। এরপরে হচ্ছে ১৯৯৩ ২ টা আছে। ওকে ফাইন। এরপরে হচ্ছে ২০১৩ আছে, ২০০৯ আছে। আর ১৯৯৪ আসে। অনেকগুলো সাল আছে। বুঝছো? নিশ্চয়ই বুঝতে পারছো। ও ১৯১৮ আছে। বাহ! এত সাল কেন? তাহলে তো আমাদের সুবিধাই হইছে। এর মধ্যে সবচেয়ে আগের সাল হচ্ছে ১৯৪২। তাহলে এটাকে ধরো আমরা রিঅ্যারেঞ্জ করলাম। এইখানে যদি রিঅ্যারেঞ্জ করতে পারো তাহলে তোমার কাজ অর্ধেক শেষ। এটা হলো ১ নাম্বার ১৯৪২। এরপরে ২ নাম্বার কোনটা? এহ ১ নাম্বার হবে কেন? বলবা না আমাকে তোমরা? এটা হলো তোমার ১ নাম্বার ১৯১৮। ঠিক আছে? এরপরে এইটা হলো ২ নাম্বার। এরপরে হচ্ছে এর মধ্যে কোনটা? এই ২ টা মিলে ৩ নাম্বার। ঠিক আছে? এটা ৪ নাম্বার, এটা ৫ নাম্বার, এটা হলো ৬ নাম্বার। ঠিক আছে? ওকে ফাইন। আমাদের কাজ কিন্তু অনেক সোজা হয়ে গেল। এবার আমরা বলতে পারি তাইলে আ কোনটা বলবো বলো তো? ১৯১৮ সালের কথা তো বলছি, ওটা তো শেষ। তাহলে ১৯১৮ সাল চলে গেল। এটা ধরো কেটে দিলাম। জি। এবার ১৯০০ কত ছিল ২ নম্বরে? এই যে ৪২ এ চলে যাও। ম্যান্ডেলা জয়েন্ট দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইন ১৯৪২। মানে ৪২ সালে জন্মগ্রহণ মানে ২৮ সালে জন্মগ্রহণ করার পরে তারপর উনি ৪২ সালে ন্যাশনাল কংগ্রেসে অংশগ্রহণ করলেন। ঠিক আছে? এরপরে আ আমরা যেটা বলতে পারি দেখো এইটা আছে। এইটা আমরা একটু মাঝখানে নিয়ে আসবো ১৯৪২ এর পরে। না এরপরে আর সালের সিকোয়েন্স যখন চলে আসবে তখন এটাকে বসানোর জায়গা পাবো না। ফর 20 ইয়ার্স মানে উনি জয়েন করার পরে কি হয়েছে? ফর 20 ইয়ার্স ২০ বছর ধরে হি ডিরেক্টেড a campaign of peaceful আগে তো জয়েন করবে। এরপর না হচ্ছে একটা পিসফুল ক্যাম্পেইন করবে আরকি। And for 20 years he directed a campaign of peaceful non-violent তিনি পরিচালনা করেছেন, একটা ক্যাম্পেইন পরিচালনা করেছেন। কিসের উপরে? শান্তিপূর্ণ নন ভায়োলেন্ট অসহিংস defiance against the South African government and আ its racist policies তোমরা সবাই না। আ এটা এইচএসসি র ওরা পড়েছে। সেটা হচ্ছে যে ম্যান্ডেলা তোমরা যখন এইচএসসি তে পড়বা তখনও দেখবে যে ম্যান্ডেলার একটা কাহিনী আছে। ওই কাহিনীতে কি হইছে? ম্যান্ডেলা হচ্ছে সাউথ আফ্রিকার যে বর্ণ বিদেশ ছিল, ঠিক আছে? মানে সবসময় সাদারা সেরা এবং কালো যারা আছে আমার মতো তারা হচ্ছে নিচু অংশের বা তাদের সাথে কথাবার্তা বলা যাবে না। এই যে বর্ণ বিদেশ বা বর্ণ বৈষম্য যেটা সাউথ আফ্রিকায় ছিল, ওইটার বিরুদ্ধে উনি সবসময় সোচ্চার ছিলেন। ঠিক আছে? উনি কখনোই চাইতেন না যে হোয়াইট ডমিনেশন হোক বা তোমার ব্লাক ডমিনেশন হোক। এরকম কিছুই চাইতেন না। উনি চাইতেন যে একটা ডেমোক্রেটিক কান্ট্রি, ফ্রি সোসাইটি। ঠিক আছে? যেখানে সবাই সবার মতামত দিতে পারবে। তাদের ধর্ম, তাদের বর্ণ সবকিছু নির্বিশেষে। ঠিক আছে? তো এইটা আরকি বলছে। যে ২০ বছর ধরে উনি ন্যাশনাল কংগ্রেসে থাকার পরে এটা কিন্তু উনি করেছিলেন। ঠিক আছে? এবার দেখো তাইলে হচ্ছে এটা আমরা দিলাম। এবার আমরা কোন সালটা দিতে পারি বলো তো? আমাদের ৩ নাম্বার হচ্ছে ১৯৯৩, ১৯৯৩। এবার এই ২ টার মধ্যে আমাদের একটু হবে। ১৯৯৩ সালে কি হইছে? In 1993 Mandela was awarded the Nobel Prize এটা আমরা দিব। এটা হচ্ছে আমরা ৩ নাম্বারে দিব। ঠিক আছে? আবার ১৯৯৩ সালের ঘটনা। এটা দিব। In 1993 South African President FW de Klerk also ঠিক আছে? দেখো এইটা কেন পরে দিব এবং এইটা কেন আগে দিব দেখো। এইটা কিন্তু also নাই। এটা also আছে। ১ম এ তাইলে ম্যান্ডেলা পাইছিল। ম্যান্ডেলা ছাড়াও আর কে পাইছে? আ FW de Klerk was also awarded the Nobel Peace Prize দে শেয়ারড দ্য প্রাইজ। ঠিক আছে? তাদের যৌথভাবে দুজনকে দেওয়া হয়েছিল। শুধু শান্তি প্রতিষ্ঠার জন্য। ঠিক আছে? ওকে ফাইন। তাহলে ১৯৯৩ গেল। তাহলে গেল গা। এটাও গেল, ১৮ গেল। তাহলে এবার হচ্ছে ১৯৯৪ সালের ঘটনায় চলে যাও তো এই যে ইন 1994 ১৯৯৪ সালে কি ঘটছে? ম্যান্ডেলা ওয়াস ইলেক্টেড এস সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্লাক প্রেসিডেন্ট। ওকে ফাইন এটা দিলাম। এরপরে ৯৪ পরে কোনটা যাব? ২০০৯ এ যাবো। ঠিক আছে? ২০০৯ এ যাবো। আচ্ছা ইন 2009 Mandela's birthday was declared Mandela Day to promote global peace. ওকে ফাইন এটাও চলে গেলাম। এইবার ২০০৯ থেকে ২০১৩ যাবো। তাহলে ১৩ গেলে হয়েই গেছে। ঠিক আছে? সবগুলোই দিয়ে দিছি। দেখছো? তাহলে যদি সাল আসে তাহলে সাল কিন্তু খুব মজার বিষয় বুঝছো? খুব দ্রুত মিলানো যায়। এজন্য সাল আসলে ১ম এ দেখবা যে তোমার কয়টা সাল আছে তোমার কাছে। সেই অনুযায়ী একটা সিকোয়েন্স করবা দেখবা যে সহজেই মিলাইতে পারতেছো। খুব সোজা সালগুলো আসলে। ওকে ফাইন। এবার চলো আমরা একটু ঘটনাগুলো মনে রাখার চেষ্টা করি বা ঘটনাগুলো প্র্যাকটিস ১ম এ আমাদের সেই ২ বন্ধুর কাহিনী। দেখো, ১ম এ আমি কাহিনীটা বলি। তোমরা কিভাবে পড়বা বা কিভাবে মনে রাখবা বিষয়টা একটু দেখো। কথা হচ্ছে এই কাহিনী সবাই জানো যে ২ বন্ধু জঙ্গল দিয়ে হাঁটতেছিল। তাই না? ২ বন্ধু জঙ্গল দিয়ে হাঁটতেছিল। তো হাঁটার সময় আসলে তারা বলতেছিল যে আমাদের যে ভালোবাসা ২ বন্ধুর মধ্যে এটা আসলে বিরল। পৃথিবীর কোনো বন্ধু
এই একে অপরকে এত ভালোবাসে না। আমরা দুজন দুজনের জন্য জীবন পর্যন্ত দিতে পারি। তো এরকম আরকি ২ জনের যে পরস্পর ভালোবাসা ১ম এ তারা মানে বলাবলি করতেছিল। ঠিক আছে? জঙ্গল দিয়ে হাঁটতেছিল তারপরে ২ জনের যে ভালোবাসার কথা তারা বলাবলি করতেছিল। এবার হঠাৎ কি হইছে? দূর থেকে একজন বন্ধু দেখে যে একটা ভাল্লুক তাদের দিকে অগ্রসর হচ্ছে, আগাচ্ছে। তো ওইটা দেখার পরে তো যে বন্ধুটা মানে দেখছে ওই বন্ধু আবার গাছে উঠতে পারে। বুঝছো? ওই বন্ধু দেখার সাথে, সাথে কোথায় ভালোবাসা? ঠিক আছে? ভালোবাসা তখন জানালা দিয়ে পালাইছে। তো কি করছে ও সাথে, সাথে পাশে একটা গাছ ছিল, গাছে উঠে গেছে। ও জানে যে ভাল্লুক অত মোটা শরীর নিয়ে গাছে উঠতে পারে না। তো এটা ভালো করেই জানে। কি করছে? গাছে উঠে গেছে। তখন অপর যে বন্ধুটা ওইখানে ছিল, সে একটু মানে চিন্তায় পড়ে গেছে। সে বলতেছে, "বন্ধু আমাকে তুমি কি সাহায্য করবা না?" মানে যে ঘটনাগুলো নাই আরকি, গল্পটা এরকম। তো বলতেছে যে, "নিজে বেঁচে বাপের নাম।" এরকম টাইপের কথাবার্তা বলছে। যে হচ্ছে ভাল্লুক চলে যাওয়ার পরে আ তারপরে দেখবানি যে কি করা যায় না করা যায়। ঠিক আছে? তোমার লাশটা ঠিকঠাক দাফন করে দিবানি। এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখন ও একটু চিন্তা করল যে আসলে কি করা যায়? এই মুহূর্তে আ সে যদি চিৎকার করে, চিৎকার করলে তো মনে করো যে আ ভাল্লুক আস্তে, আস্তে আসতেছিল। মানুষের চিৎকার শুনে কি আরো জোরে, জোরে এসে পরে দ্রুত খেয়ে নিবে আরকি। তো সে একটা বুদ্ধি বা প্ল্যান করল যে কি করা যায়? তাইলে ওর মনে পড়ল যে ভাল্লুক আসলে মৃত প্রাণী খায় না। মৃত কোন জীব সে খায় না। তো ও সাথে, সাথে কি করল ওর যে নিঃশ্বাস ছিল, সে নিঃশ্বাসটা বন্ধ করে ও শুয়ে পড়ল। মরার মতো করে শুয়ে পড়ল। উপর থেকে যে বন্ধুটা গাছে ছিল, ও একটু অবাক হলো। তো কি হইল? বন্ধু কি আগে থেকে হার্ট অ্যাটাক করলো? ভাল্লুক আসার আগেই? তো যখন ও শুয়ে পড়ল তখন ভাল্লুক আসলো ওর কাছে। আ আসার পরে একটু ব্রেথ নিচ্ছে কিনা সে চেক করল। চেক করার পরে দেখলো যে আসলে সে ব্রেথ নিচ্ছে না। সে মৃত ঘোষণা করল ভাল্লুক আ লোকটাকে বা বন্ধুটাকে মৃত ঘোষণা করে সে আস্তে, আস্তে চলে গেল। তো এখন চলে যাওয়ার পরে যখন হচ্ছে তোমার আ অপর বন্ধু যখন গাছ থেকে নামছে, ভাল্লুক চলে গেছে তখন নামছে। নেমে বলতেছে যে, "কি ব্যাপার বন্ধু বলো তো? ভাল্লুক তোমার কানে, কানে কি বলছে?" তো ভাল্লুক তো আসলে কানে, কানে কিছু বলে নাই। ও বলতেছে যে কানে, কানে এটাই বলছে। অপর বন্ধু যে হচ্ছে মৃতের ভান করেছিল, সে বলতেছে যে, "কখনো এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করো না যে তোমাকে বিপদে একা রেখে চলে যায়। এটা তোমাদের জন্যও উপদেশ, সবার জন্য উপদেশ। যে এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করা যাবে না, যে কিনা বিপদে আমাদেরকে ফেলে রেখে কি করে? চলে যায়।" ঠিক আছে? তাহলে এইটা হলো গল্প। ঠিক আছে? এখন এই গল্প যদি আমরা আমাদের মনে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রিয়ালাইজ করাটা খুব বেশি কঠিন হবে না। দেখো কেন কঠিন হবে না বলছি? ১ম এ হচ্ছে ২ জন জঙ্গল দিয়ে যাচ্ছিল আমরা এটা বলি যে, "Once upon a time two friends were passing through a forest." ওকে ফাইন। এটা নাম্বার 1 জঙ্গল দিয়ে যাচ্ছিল। এবার এর পরের ঘটনা আমি কি বলছিলাম? যে তারা একে অপরের যে ভালোবাসার কাহিনী, যে লাইলি মজনুকে হার মানায় দিবে বন্ধু আমাদের কাহিনী। তো এটা আরকি তারা বলতেছিল একে অপরের। তাহলে এখানে কোথায় আছে দেখো? এই যে দেখো they are talking about their love for each other. তাদের একে অপরের ভালোবাসা নিয়ে কিন্তু কথা বলতেছিল। ওকে ফাইন। এরপরে কি হঠাৎ করে দেখলো যে ভাল্লুক আসতেছে। ভালোবাসার কথা যখন বলছে তখন অভাব চলে আসছে। বুঝছো? অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। তাহলে সেই বিয়ারটা কই? বিয়ার কোথায় আসতেছে? এই যে suddenly they came across a bear. তারা দেখলো যে একটা ভাল্লুক আসতেছে। ওকে ফাইন এটা নাম্বার 3 এরপরে কি হইছে? একজন যে গাছে উঠতে পারে সে গাছে উঠে গেছে। তাহলে কে গাছে উঠছে দেখি? আ এই যে the first friend climbed up a tree but the later ঠিক আছে? later মানে পরবর্তী যে ফ্রেন্ডটা ছিল could not climb এইটা। তাহলে এটা ৪ নম্বর। যে ওই ভাল্লুক দেখে সাথে, সাথে কি করল? ১ম যে বন্ধুটা যে বেশি একটু গালগল্প দিচ্ছিল, ভালোবাসার গালগল্প। সে সাথে, সাথে তোমার হচ্ছে গাছে উঠে গেল কিন্তু পরের জন গাছে উঠতে জানতো না। তাহলে এবার কি হবে? ৪ টা দিলাম। ওকে। আহ তাহলে he taught him to be dead এটা হবে না। The bear smelt his ears এটা না। Suddenly they came across এটা তো হবে না। Once upon a time এটা হবে না। Then the আচ্ছা। তাইলে could not climb এবার কি হইছে? Finding no other way the latter the later on laid down মানে শুয়ে পড়া। তাহলে আর কোন উপায় সে পেল না যে কিভাবে বাঁচবে। এখন তো দৌড়ায়ও পারবে না। বুঝছো? তাহলে কোন প্রকার উপায় না পেয়ে later on lay down on the ground and feigned dead. feign মানে হচ্ছে ভান করা। ঠিক আছে? তাহলে ঘুমায় পড়ল। ঘুমায় পড়ে কি করল? মৃত্যুর ভান করল। ঠিক আছে? ওকে মৃত্যুর ভান করল। আচ্ছা। ওকে। তাহলে এটা গেল। এটা হচ্ছে আমাদের ৫ নাম্বার পেলাম। এখানে ৩ টা আছে। ওকে। The bear smelled his ears, nose and face এরপরে বিয়ার আসলো। তাহলে বিয়ার এসে কি করল? আ তার যে তোমার কান, এরপরে নাক মানে যেসব দিয়ে হাওয়া বেরোনোর আছে যে সে ব্রেথ নিচ্ছে কিনা, শ্বাস নিচ্ছে কিনা এটা দেখার জন্য কিন্তু তার আ এই জায়গাগুলো পরীক্ষা করল। ওকে? He thought him to be dead.
এটা সব পরীক্ষা করার পরে যেহেতু সে মৃতের ভান করে সবকিছু বন্ধ করে বসে আছে। তো কি মানে মনে করলো যে বিয়ারটা মনে করলো যে ওই বন্ধুটা মারা গেছে। মারা যাওয়ার পরে কি করলো তাইলে আর তো থাকার কোনো দরকার নাই। দেন দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে। এখানে এই পর্যন্ত কাহিনী দেওয়া আছে। বুঝছো? আর ওই কাহিনীটা দেওয়া নাই যে এরপরে নিচে নেমে এসে জিজ্ঞেস করলো যে, "বন্ধু তোমার কানে কি বলছিল?" ওই কাহিনীটা কিন্তু এখানে আর দেওয়া নাই। সো যতটুকু দেওয়া আছে ততটুকুই কিন্তু আমরা আ অ্যান্সার করব আরকি। আচ্ছা, তাহলে মজার না? অনেক সুন্দর। এটা ঢাকা বোর্ড ২০২৪ সালে আসছিল। এরপরে দেখো যেটা আছে ওকে, এটা দেখো এটার কাহিনী তো একটু আগেই তোমাদেরকে বললাম। সেটা হচ্ছে আ রিচ ম্যান এবং যে পুয়ার ম্যান এর কাহিনী। তো চলো এটা একটু আমরা আ সলভ করার ট্রাই করি। তোমরা হচ্ছে ১ম এ একটু দেখো যে এটা আসলে তোমাদের মনে আছে কিনা? এটা কিন্তু খুবই মজার একটা বিষয় আরকি। তো এটা তোমাদের কোনভাবে মনে আছে কিনা একটু দেখো। কি হয়েছিল ১ম এ বলো তো কাহিনীটা কেমন ছিল? যে একটা রিচ ম্যান সে কিন্তু তার ফ্রেন্ড এর কাছে গিয়েছিল। ফ্রেন্ড এর কাছে যেয়ে সে কি করছিল? ফ্রেন্ড এর কিছু টাকা দিয়েছিল। তাই না? আচ্ছা টাকা দেওয়ার পরে যেটা হইছে সেটা হচ্ছে আ এই টাকা কিন্তু তারা পরবর্তীতে ঘুমাইতে দেয়নি। তো এই হচ্ছে কাহিনী। তো ১ম এ তাহলে কোনটা হয় বলো তো? he said him, "Look my friend, keep the money" এটা না। তো এটা না, এটা না, এটা না। আচ্ছা এই যে দেখো ১ম এ গিয়েছিল রাইট? A rich man went to a farmer with 50,000 টাকা in a bag ঠিক আছে? ৳৫০,০০০ নিয়ে চলে গেছে। তাহলে বুঝো এবার জিনিসটা ৳৫০,০০০ কি কম? আচ্ছা টাকা নেওয়ার পরে কি? অবশ্যই নিতে বলবে টাকাটা। আ আচ্ছা গেল, টাকা নিয়ে গেল। আম এরপরে তাইলে নিশ্চয়ই A নাম্বারটা হওয়ার কথা, তাই না? এরপরে কি? A নাম্বারটা হওয়ার কথা। He said to him টাকা নিয়ে যাওয়ার পর টাকা তো দিবে। তাহলে he said to him সে তাকে বলল। তাহলে আমরা একটু দেখি। এটা হলো ১ নাম্বার। এটা হলো ১ নাম্বার। এরপরে এটা হলো আমরা বলতে পারি কি? ২ নাম্বার। ওকে ফাইন। এটা হচ্ছে ২ নাম্বার। আ তাইলে এটা কেটে দিই। তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা। He said to him, "Look my friend, keep the money and remove your distress" এই কথা বলল। তাই তো? এরপরে যেটা হইছে আ রিভিউ ডিস্ট্রিক্ট। ওকে ফাইন। এরপরে কোনটা দেয়া যায়? সো হি কুড নট ডিভোট হিমসেলফ টু এটা না। এটা তো টাকা পাওয়ার অনেক পরে ঘটনা। দিস থট কিপ হিম এটা না। টাকার পাওয়ার পরে নাকি সে ঘুমাইতে পারতেছে না এটা বলতেছে। নাও এ নিউ থিংকিং টুক হোল্ড অফ দ্য ফর্ম এটা না। হি অলওয়েজ থট দ্যাট দিস মানি এটা না। হি গ্রাজুয়াল রিয়ালাইজড এটাও না। তাহলে এটা হবে যে টাকা পাওয়ার পরে সে কি করছে? টাকা পাওয়ার পরে হি dug a hole in his heart and kept them there তাহলে কি করলো? টাকা পাওয়ার পরে টাকা ব্যাংকে রাখে নাই। টাকা কি করছে? একটা গর্ত করছে। গর্ত করার পরে কি করছে? ওই গর্তের মধ্যে রাখছে। তাহলে এটা হলো আ ২ নাম্বার ছিল, এটা হলো ৩ নাম্বার। তাহলে গর্তের মধ্যে রাখার পরে কি হইছে? গর্তের মধ্যে রাখার পরে যেটা হইছে সেটা হচ্ছে আ যখনই গর্তের মধ্যে রাখছে তখন তার মনে আরেকটা চিন্তা আসছে। Now a new thinking took hold of the farmer ঠিক আছে? নতুন একটা চিন্তা তার মাথায় চলে আসছে গর্তের মধ্যে রাখার পরে। চিন্তাটা কেমন? চিন্তা হচ্ছে যে এই মানিটা কিন্তু চুরি হয়ে যেতে পারে। ঠিক আছে? এই মানিটা কিন্তু চুরি হয়ে যেতে পারে। ঠিক আছে? তাইলে আমরা কিন্তু কোন পর্যন্ত আসছি? আ না দা নিউ থিংকিং ওকে। তাইলে হচ্ছে কি always thought থিংকিং টা কি এবার বলো? মানে ১ম এ থিংকিং আসলো। থিংকিং টা কি এবার সেটা তো বলবে, তাই না? He always thought সে সবসময় চিন্তা করত that his money could be stolen anytime এই গর্তের মধ্য থেকে তার টাকা কি হইতে পারে? যেকোনো সময় কিন্তু চুরি হয়ে যেতে পারে। এই যে তার চিন্তাটা, এই চিন্তাটার ফলে কিন্তু সে ঘুমাইতে পারত না। আচ্ছা এইটা গেল। ঠিক আছে? তাহলে এ হচ্ছে এই আমরা সি দিব। This thought kept him awake and his sleep fled away at night এই যে থটের কারণে তা মানে সে সবসময় জেগে থাকতো। ঠিক আছে? এবং কি করতে পারত না? He could not devote himself to his work এবং সে কি করতে পারত না? মানে ঘুমাইতে পারত না বা কোনো ওয়ার্ক সে করতে পারত না। এবং at last কি হইল? He gradually realized that he had money but no peace of mind তার অনেক টাকা আছে কিন্তু মনে কোনো শান্তি নেই। কিন্তু গ্র্যাজুয়ালি এই বিষয়টা রিয়ালাইজ করল। ঠিক আছে? ওকে। এখন কথা হচ্ছে আম এইটাই সবচেয়ে ভালো। আমি এখানে একটু লিখে দিই। ১ম এ আমরা কি করছিলাম? আমরা ১-২ পর্যন্ত আসছিলাম। তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি যেহেতু উত্তর দেওয়া নাই। ১ম এ F ছিল। আ এরপরে হচ্ছে ২ নাম্বারে কি ছিল বলো তো? A ছিল। এরপরে হচ্ছে তোমার ৩ নাম্বারে ছিল হচ্ছে E, ৪ নাম্বারে ছিল হচ্ছে ৪ নাম্বার আচ্ছা ৪ নাম্বারে E, এর পরে আমরা কোথায় গেছি? He dug a hole in his heart and kept them there ঠিক আছে? আচ্ছা এটার পরে হচ্ছে নিচে D ছিল। টাকা রাখার পরে কি হইল? নাও এ নিউ থিংকিং টুক হোল্ড অফ দ্য ফার্মার তার মনে একটা নতুন চিন্তা আসলো। ওকে ফাইন। এবার চিন্তাটা কি? হি অলওয়েজ থট জি আচ্ছা হি অলওয়েজ থট দ্যাট হিজ মানি কুড বি স্টোলেন এনিটাইম যেকোনো সময় চুরি হয়ে যেতে পারে। এরপরে কি হবে? সি হবে। এরপরে হবে বি। ঠিক আছে?
তবে হ্যাঁ, ইন্টারচেঞ্জেবলি তোমরা একটা কাজ করতে পারো। বি এর জায়গায় সি এবং সি এর জায়গায় বি দিতে পারো। কোন সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু লাস্টে তোমাকে এইচই দিতে হবে। লাস্টে কিন্তু তোমাকে এইচই দিতে হবে। এটা কোনো করার নাই, সুযোগ নাই। ওকে। তাহলে মোটামুটি বুঝতে পারছো কাহিনীটা। কাহিনীটা খুবই মজার। তাহলে এরপরে আমরা কোনটা প্র্যাকটিস করতে পারি বলো তো? এরপরে হচ্ছে আমরা যেটা প্র্যাকটিস করতে পারি, আ এটা প্র্যাকটিস করব না আমরা। দ্যাট মাচ ইম্পোর্টেন্ট। আমরা একটু পেনিসিলিনের এটা প্র্যাকটিস করি। কেননা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা। ওকে। কোনটা হইতে পারে ১ম এ বলো তো? আ এখানে কোনটা হইতে পারে? আ এটা হইতে পারে। পেনিসিলিন ইস দ্যা সেভিং মেডিসিনস। ঠিক আছে? পেনিসিলিন হচ্ছে লাইফ সেভিং মেডিসিন। আমরা জানি আ পেনিসিলিন হচ্ছে বিশেষ করে যাদের ডায়াবেটিস হয় তারা কিন্তু পেনিসিলিন দেয়। বুঝছো? তো এটা একটা লাইফ সেভিং ওকে ফাইন। তাহলে এইটা যদি লাইফ সেভিং হয় সেক্ষেত্রে এটা আর কি হইতে পারে বলো তো? এটা নিয়ে পেনিসিলিনের কথা ১ম এ বলছে। তাহলে কে ডিসকভার করছে এটা তো বলার দরকার। তো ১ম এ আমরা এখানেই লিখি তাহলে আমাদের কাজ কমে যাবে। ১ম হচ্ছে এ। ঠিক আছে? আচ্ছা পেনিসিলিন ইস দ্যা লাইফ সেভিং মেডিসিনস এটা আমরা লিখলাম। ফাইন। এরপরে ইট ওয়াস ডিসকভারড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। এরপর কি করব আমরা? আলেকজান্ডার ফ্লেমিং এর কথা লিখব। তো আমরা লিখলাম আলেকজান্ডার ফ্লেমিং। এখানে সি দিলাম। ওকে। এবার আলেকজান্ডার ফ্লেমিং এর কথা যখন আসছে নিশ্চয়ই তার সম্পর্কে যে পরিচয়গুলো আছে সেগুলো আমরা কিন্তু এবার দিব। তাহলে আমরা কোনটা দিতে পারি দেখো তো? জন্ম ১ম এ। হি ওয়াস বর্ন তিনি জন্মগ্রহণ করেন ইন্টু এ পুয়ার ফ্যামিলি এট স্কটল্যান্ড। একটা গরিব পরিবারে স্কটল্যান্ডে কিন্তু জন্মগ্রহণ করেন। আচ্ছা এরপরে আমরা যেটা দিব সেটা হচ্ছে আ হি ওয়াস দ্যা 7th অফ 8 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। হি ওয়াস দ্যা 7th অফ 8 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তার মানে কি ৮ জন ভাই-বোনের মধ্যে উনি ৭ম ছিলেন। ঠিক আছে? তাহলে এইটা আমরা হচ্ছে ডি দিলাম। ওকে ফাইন। এরপর আমরা কোনটা দিব? আ এটা দিই। হি পাসড হিস বয়হুড উইথ হিস প্যারেন্টস। তিনি তার যে শৈশব সেটা কিন্তু প্যারেন্টস এর সাথে করেন। তো আমরা একটু কেটে দিই কোনগুলা লিখছি। এটা লিখছি, এটা লিখছি, এটা লিখছি, এটা লিখছি। আচ্ছা, এটা লিখছি। ওকে ফাইন। এরপরে হচ্ছে ওইটা লিখলাম, বি লিখলাম। বি এর পরে আমরা কোনটা লিখতে পারি সেটা হলো আম এই যে ফ্লেমিং ওয়াস আ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেনটিভ স্টুডেন্ট। ঠিক আছে? ফ্লেমিং ওয়াস আ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেনটিভ স্টুডেন্ট। ওকে ফাইন। অ্যাটেনটিভ ছিলেন। অ্যাটেনটিভ হওয়ার কারণে তিনি কি হয়েছিল? যে হি ওয়াস নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আপ টু দ্যা এজ অফ 12। অ্যাটেনটিভ হওয়ার কারণে কিন্তু কি হইছে? ১২ বছর বয়স পর্যন্ত তিনি কখনোই স্কুলে অ্যাবসেন্ট ছিলেন না। ক্যান ইউ ইমাজিন? আমরা তো এখন শুধু অ্যাবসেন্ট থাকি। ওকে ফাইন। তাহলে এটা গেল, এটা গেল। তারপরে যেটা বাকি আছে, হি ওয়াস সেন্ট টু লন্ডন এট দ্য এজ অফ 14। ঠিক আছে? ফর হায়ার স্টাডি। তাহলে দেখো এই যে ৩ টা শেষের ৩ টা মিলানোর জন্য আমরা কি করতে পারি সেটা হলো দেখো আ ১২ বছর ১২ বছরের কথা ১ম এ বলব। এরপর কিন্তু আমরা ১৪ বছরের কথা বলব। মানে ১২ বছরের জিনিসটা কি হইছে? এটা কিন্তু আমাদের আগে বিবেচ্য বিষয়। অ্যান্ড দেন ১৪ বছর বয়সে কি হইছে সেটা কিন্তু পরের বিষয়। আর যখনই ১২ বছরের কথাটা বলব যে কখনো অ্যাবসেন্ট হয়নি, তাহলে এটা আগে বলতে হবে যে ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেনটিভ স্টুডেন্ট। কিসের জন্য রেগুলার অ্যান্ড অ্যাটেনটিভ স্টুডেন্ট? কেননা ১২ বছর পর্যন্ত কখনো তিনি স্কুলে অ্যাবসেন্ট থাকেননি। ঠিক আছে? গুরুত্বপূর্ণগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করতেছি এবং গল্প আকারে। আচ্ছা। এরপর পরে লাস্টে কি ছিল? আচ্ছা ওটা তো লিখলাম। তাহলে ৩, ৩, ৬, ৮ হয়ে গেছে। এরপরে হচ্ছে এটা আমরা প্র্যাকটিস করব না। এটা তোমরা প্র্যাকটিস করে নিবা। এটা দরকার নাই। আচ্ছা এইটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে অ্যান্ড্রোক্লাসের যে বিষয়টা। এই কাহিনী তোমাদের মনে আছে কিনা? অ্যান্ড্রোক্লাসকে আ অ্যান্ড্রোক্লাস একজন আ দাস টাইপের ছিলেন। ঠিক আছে? তো দাস টাইপের থাকার কারণে উনি ১ম এ একটা উনাদের দাসেদের যে বাজার ছিল ওইখান থেকে উনাকে একজন মাস্টার কিনে নিয়েছিল। তো মাস্টার কিনে নেওয়ার পরে কি হয়েছিল? ওই মাস্টারটা আসলে তাকে অনেক বেশি পরিমাণে নির্যাতন করত। অনেক বেশি পরিমাণে নির্যাতন করলে একদিন সে কি করল? যখন তার মাস্টার বাড়িতে ছিল না, তখন কিন্তু সে পালায় গেল। ঠিক আছে? পালায় গিয়ে কোথায় আশ্রয় নিবে, কোথায় আশ্রয় নিবে? কোনোভাবে মাস্টারের কাছে ধরা পড়া যাবে না। তো এইজন্য সে কি করল? একটা গুহায় আশ্রয় নিল। ঠিক আছে? আর গুহা যেহেতু অবশ্যই সেখানে আ তোমার আ হিংস্র প্রাণী থাকবে। তো ওই গুহাটা ছিল আসলে একটা সিংহের গুহা। ঠিক আছে? তো সিংহের গুহা থাকার কারণে সে আসলে বুঝতে পারেনি সে রেস্ট নিচ্ছে। কিন্তু হঠাৎ করে দেখলো যে শব্দ হচ্ছে অনেক গোঙানির শব্দ হচ্ছে। মানে মানুষ ব্যথা পেলে যেমন শব্দ করে ঠিক তেমনভাবে শব্দ হচ্ছে। তো শব্দ হইলে সে একটু আশ্চর্যই হলো। তো ঘুম থেকে উঠে দেখলো যে একটা সিংহ তার সামনে দাঁড়িয়ে আছে। বিষয়টা একটু চিন্তা করো তো। সিংহ তার সামনে দাঁড়িয়ে আছে। তার অবস্থাটা কেমন? সে তো মুসলমান হইলে কালিমা পড়া শুরু করে দিত। তো যাই হোক সে মানে নিজেকে কন্ট্রোল রাখলো, চিল্লাপাল্লা করল না। সে দেখলো যে
সিংহের যে থাবা, ওই থাবায় একটা তোমার কিছু ফুটে আছে। অনেক বড় কিছু ফুটে আছে। এজন্য ওই ব্যথায় ওই সিংহটা কি করতেছে? কাতরাচ্ছে। তো সে আস্তে, আস্তে সাহস করে সিংহের কাছে গেল। সিংহের কাছে গিয়ে ওইটা তুলে ফেলল আস্তে, আস্তে। তুলে ফেললে সিংহ কি হইল? তার ব্যথা থেকে মুক্ত পেল এবং সিংহ তার কোন ক্ষতি করল না। ঠিক আছে? তো এরকম কাহিনীটা হচ্ছে এরকম। তো দেখি আমরা একটু মিলাইতে পারি কিনা এবার। এবার দেখো আমরা যেটা করতে পারি সেটা হলো কোনটা ১ম এ দিতে পারি বলো তো? এই যে কোথাও যদি দেখো once upon a time তার মানে মনে রাখবা যে এটা মোস্ট অফ দ্যা টাইম একেবারে শুরুতেই থাকে। once upon a time দিয়ে যদি কিছু শুরু হয়, বুঝছো? মানে একদা এক সময় there lived a young man named Androclus. Androclus নামে একজন আ আ তোমার হচ্ছে যুবক আ মানুষ বাস করত। ওকে ফাইন এটা আমরা একে দিলাম, এটা কেটেও দিলাম একে। এরপরে কি হইছে দেখো? আম ওকে এই যে he was caught by a slave merchant who sold him to a rich man in another country. একজন দাস ব্যবসায়ী যারা, আগে কিন্তু দাস ব্যবসায়ী ছিল। তারা মানুষদেরকে ধরে, ধরে নিয়ে বিক্রি করে দিত অন্য কারোর কাছে। বুঝছো? তো এইটা আমরা লিখব তাহলে he was caught by a slave merchant আ who sold him to a rich man in another country. তাহলে এই রিচ ম্যানটা হলো তার মাস্টার। তো তার মাস্টারের কথা চলে আসছে। তাহলে তার মাস্টার কি ছিল? অনেক বেশি পরিমাণে নির্যাতন করত। সেই নির্যাতনের কথা কোথায় আছে বলো তো? এই যে his master was জি নাম্বার আছে দেখো। His master was very bad and inflicted heavy torture on him. অনেক বেশি খারাপ ছিল এবং তার উপর অনেক টর্চার করত। ওকে ফাইন। তাহলে আমরা এটা দিলাম। আ জি এটাও কেটে দিলাম। ওকে। এই টর্চার সইতে না পারে সে একদিন কি করল? তার মাস্টার যখন ছিল না, পালায় গেল। তাহলে কোথায় আছে পালানোর কথা? on day এই যে on day he fled from his master's house and took shelter in a cave. গুহায় আশ্রয় নিল। তাহলে হচ্ছে বি। ওকে গুহায় আশ্রয় নেওয়ার পরে কি হইল? ওই গুহায় সন্ধ্যাবেলায় in the evening a lion entered the cave. এখান থেকেই তো বিষয়টা শুরু হইছে। লায়ন কি করল? কেইভে বা গুহায় এন্টার করল। তো এটা এ। এরপরে কোনটা দেখো তো? আম এই যে he came near Androclus and lifted his paw. ঠিক আছে? পাও মানে হচ্ছে থাবা। তাইলে আস এন্টার করলো, এন্টার করার পরে Androclus এর কাছে গেল এবং হচ্ছে লিফট মানে উঁচু করা। তার থাবাটা উঁচু করল। এখন তো Androclus মনে করছে যে এবারে মনে হয় থাবা দিয়ে খেয়ে ফেলবে। বাট কি হইল? The lion seemed wounded as he was drowning. ঠিক আছে? The lion seemed wounded as he was drowning. ঠিক আছে? ওকে। তাইলে আমরা কোন পর্যন্ত আসলাম? আ CEGBA, CEGBA এরপরে হচ্ছে F. The lion seemed wounded. ঠিক আছে? এটা F. The lion seemed wounded. তখন সে পাওটা যখন উঁচু করল তখন তার কি? মনে হইল যে সে আসলে অনেক মানে ক্ষত বা ব্যথা পেয়েছে। তাহলে কি হইল? wound হওয়ার পরে আ Androclus কি করল? Androclus took the lion's paw এ তার থাবাটা কাছে নিল অ্যান্ড in his hand হাতে নিল অ্যান্ড removed a big thorn, thorn মানে কাঁটা। অনেক বড় একটা কাঁটা ফুটেছিল from it the lion was relieved of his pain. ফলে কি হলো? লায়ন তার যে ব্যথা সেটা থেকে কিন্তু মুক্তি পেল। তাহলে বলো তো এটা কি আসলে খুব কঠিন? হু, হু, খুব কঠিন কিন্তু কোন বিষয় না। একদম সহজ এবং ইজি টপিক। আচ্ছা এটা তো আমরা প্র্যাকটিস করছি। এই যে দেখো জন কিটস এর যে বিষয়টা, এটা একটা ইম্পোর্টেন্ট বিষয় এটা তোমরা প্র্যাকটিস করবা। ঠিক আছে? এটা একেবারেই যে তোমার এর আগে আমরা যেটা করছি না এখানে দেখো অনেক সাল-টাল আছে। আচ্ছা করেই ফেলি না প্র্যাকটিস কি বলো? জন কিটস, ট্রান্সপোর্ট বোর্ড ২০ এ আসছে, সিলেট বোর্ড ১৯ এ আসছে। সো আবারও আসতে পারে। আমরা প্র্যাকটিস করেই ফেলি। তোমরা একটু দেখে নাও। বিষয়টা কেমন হইতে পারে? জন কিটস, জন কিটসকে কি তোমরা চিনো? দেখছো কখনো? দেখার তো কথা না। না দেখে থাকো অন্তত চিনছো তো, তাই না? জন কিটসকে? জন কিটস হচ্ছে একজন রোমান্টিক বুঝছো? নট নেসেসারিলি রোমান্টিক মানে হচ্ছে আমরা যেটা বুঝি ওইটা না। রোমান্টিক হচ্ছে একটা মুভমেন্ট। যে মুভমেন্টটা হচ্ছে ওইখানে যে কবিরা ছিল তারা সবসময় প্রকৃতিকে ভালোবাসতো এবং প্রকৃতির জন্য তারা লিখেছে। যে ওই সময় আসলে উনারা যখন কবিতা লিখতো তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হইছিল। আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়া মানে কি? ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। আর ইন্ডাস্ট্রি গড়ে উঠতে গেলেই তো তোমার প্রকৃতির উপর অত্যাচার করা হবে। প্রকৃতি ধ্বংস করা হবে। সেখানে কলকারখানা তৈরি করা হবে। তো এইজন্য উনারা আসলে প্রকৃতিকে খুবই ভালোবাসতো। এজন্য উনাদের কথা হলো যে, "তুমি যদি প্রকৃতিকে কষ্ট দাও তাহলে প্রকৃতি তোমাকে কষ্ট দিবে। ঝড় দিবে, তারপরে হচ্ছে আরো অনেকভাবে তোমাকে প্রকৃতি কষ্ট দিবে।" ঠিক আছে? এজন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং উইথ নেচার ইস ইম্পোর্টেন্ট। বুঝছো? ওকে। তো তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি? দেখো তো। এখানে তার নেইম
বা জন্ম তারিখ কিছু এরকম আছে কিনা, টাইটেল কোনটা আছে কিনা? আছে, জন্ম তারিখ আছে। অসবর্ন এটা আছে। দেখি এমনি অন্য কোনো কিছু আছে কিনা এটা দেখি। কোন কিছু নাই, মানে নাম নাই। শুধু জন্ম তারিখ দিয়ে শুরু হইছে। তাহলে ডি দিয়ে শুরু করলাম। যে জন কিটস আ was born, তিনি জন্মগ্রহণ করেন on অক্টোবর ১৭৯৫ সালে। ক্যান ইউ ইমাজিন? এখান থেকে প্রায় ৩০০ বছর আগে। এখন আমরা তার কথা বলতেছি। আচ্ছা, ডি দিলাম তাহলে ১ম এ। ওকে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডি এর পরে কোনটা দেওয়া যায় বলো তো? আ নেম তো দিলাম। সো হচ্ছে নো ব্লাড প্রেশার, তার মানে বার্থ, মানে নেম এবং বার্থ একসাথে দিছি। এরপরে হচ্ছে আমরা নো ব্লাড প্রেশার। পি তে প্রফেশন বা ওরকম কিছু আছে কিনা দেখি তো। দেখো তো প্রফেশন বা অন্য কিছু আছে কিনা? আচ্ছা। তার জন্ম নিয়ে আরো কিছু বলা আছে যে, "হি ওয়াস দ্যা এল্ডেস্ট সন অফ হিস প্যারেন্টস।" ঠিক আছে? তাহলে জন কিটস ওয়াস বর্ন অন অক্টোবর এত সালে, এবং সে কি ছিল? তার সবচাইতে যে বড় আ পুত্র সেটা ছিল আরকি। আ এল্ডেস্ট, বড় না, সবচেয়ে ছোট। হি ওয়াস দ্যা এল্ডেস্ট সন অফ হিস আ সরি, এল্ডেস্ট মানে বড়ই। ইয়াংগেস্ট মানে হচ্ছে ছোট। ঠিক আছে? এল্ডেস্ট সন অফ হিস প্যারেন্টস, সবচেয়ে বড় সন্তান ছিল আরকি। ঠিক আছে? এরপরে যেটা সেটা হচ্ছে আম আমরা দিতে পারি যে হি লস্ট হিস ফাদার, তিনি তার বাবাকে করেন আরকি, হারান। তাহলে এখানে আমরা ইস লিখি। এরপর হচ্ছে বাবাকে হারান। আ ই হি লস্ট হিস ফাদার ইন 1804 অ্যান্ড হিস মাদার ইন 1810। ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু সালে চলে আসছি। দেখছো? এখানে প্রায় সবই সাল। বুঝছো? তো কোন সাল আছে আমরা আগের মতো একটু লিখে নিই। ১ম এ আছে ১৮২১, এরপরে আছে হচ্ছে ১৭৯৫, এরপরে আছে ১৮০৪, এরপরে ১৮২০, এরপরে হচ্ছে ১৮১১। ওকে, ১৮১১ পর্যন্ত আসে। আছে। তাহলে তো ১ম এ ১৭৯৫ হবে, এটা ১ নম্বর আমরা জানি। এরপরে হচ্ছে এটা ২ নাম্বার হওয়ার কথা। এটা ৩ নাম্বার সাল, এইটা ৪, এটা ৫। ৫ টা অলরেডি আমরা মিলাই ফেলছি সাল দেইখা। তাহলে আমরা কোন সালে ছিলাম? আমরা হচ্ছে তে ছিলাম। আচ্ছা। হি লস্ট হিস ফাদার আ আ ১৮০৪ এবং ১৮১০ সালে। এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে ১০ সাল পর্যন্ত আসছে। তাহলে ১১ না? ইন 1811, ঠিক আছে? এইটা। জি। ১৮১১ সালে কি হয়েছে? কিডস বিকেম অ্যান অ্যাপ্রেন্টিস টু আ সার্জন এট এডমন্টন। ঠিক আছে? অ্যাপ্রেন্টিস মানে শিক্ষানবিশ। একজন সার্জনের কাছে আ শিক্ষানবিশ বা তার সহকারী হিসেবে সে এডমন্টনে কিন্তু করে আরকি। ঠিক আছে? তাহলে সার্জন হিসাবে করল। করার পরে হচ্ছে কি হবে? আ যের পরে আমরা কোনটা দিতে পারি? সেটা হচ্ছে দিস গ্রেট পোয়েট মেড আ আ প্রিম্যাচিউর ডেথ অন ফেব্রুয়ারি। এটা আমরা এখন দিব না, টা। আ বাট হিজ হার্ট। আচ্ছা, সার্জন হিসেবে করল। কিন্তু তার হার্টটা কি ছিল দেখো তো? এটা দিব আমরা। But his heart was not in medicine and he felt that he was born to be a poet. Like তোমাদের উইলিয়াম শমসের মমের কথা মনে আছে? এটা দেখতে পাচ্ছি আমরা যে আসলে ডাক্তাররাই বেশি কিন্তু কবি হচ্ছে। তো তোমরা পরবর্তীতে যারা মেডিকেলে পড়ে ডাক্তার হইতে চাও, তোমাদের কিন্তু কবি হওয়ার সম্ভাবনা প্রবল। বুঝছো? ডাক্তাররাই কিন্তু বেশি কবি হচ্ছে। ওকে। তাইলে but his heart was not in medicine and he felt that he was born to be a poet. তিনি কবি হওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন। তাইলে কি হইল? এরপরে সে কি করল? যেহেতু এই চিন্তা তার মাথায় আসছে, সে তার যে প্রফেশন, ফাইনালি হি অ্যাবান্ডন্ড, অ্যাবান্ডন মানে ত্যাগ করা। সার্জারি ফর লিটারেচার। সার্জারিকে ত্যাগ করল শুধুমাত্র কিসের জন্য? লিটারেচার এর জন্য কিন্তু সে ত্যাগ করল। ওকে, ফাইন। আ এই পর্যন্ত গেল। তাহলে আমরা একটু কেটে দিই। এইটা, এইটা, এটা দিচ্ছি, এটা দিচ্ছি, এটা দিচ্ছি, এটাও দিচ্ছি। তাহলে আমাদের বাদ আছে কি? বি আর হলো এফ। তাইলে নিচে বুঝতে পারতেছো এটা ২০। তাহলে এফ আগে হবে, বোঝা যাচ্ছে। আর এইটা বি যেটা, সেটা কিন্তু পরে হবে। ঠিক আছে? সাল যেহেতু একটা ২০ একটা ২১, তো আমরা কিন্তু মিলাই ফেলছি। ওকে। এরপরে দেখো কোনটা প্র্যাকটিস করা যায়। এটা দরকার নেই। এই ধরনের জিনিসপত্র আসে না। আচ্ছা, এটা সহজ, তোমরা এমনিতেই পারবা। এটা কিন্তু অনেক 3 স্টার। যে ওম্যান একদিন বুদ্ধার কাছে গিয়েছিল। আমি প্র্যাকটিস করাইতেছিলাম, গল্পটা বলে দিই। তোমরা হয়তো সবাই জানো। যে একদিন একটা ওম্যান আ একটা মানে বুদ্ধার কাছে গেছে। যেয়ে বলতেছে যে তার সব সন্তান মারা গেছে। তার সর্বশেষ ছোট সন্তান সেও মারা গেছে। তাইলে হচ্ছে এমন কোন মেডিসিন আছে কিনা যার দ্বারা সে কি করতে পারে? তার সন্তানকে হচ্ছে আ কি করতে পারে?
যে ফিরিয়ে আনতে পারে এরকম কিছু আরকি। এটা নাকি? না, না এটা তো না, এটা না। কুইকলি এটা তো তাইমুরের গল্প। তোমরা কি তাইমুরের গল্প জানো? ঠিক আছে? তাইমুরের গল্প। দ্যা দ্যা ব্রেভ দ্যা ব্রেভেস্ট সোলজার তাইমুর। ওটা ওম্যানের গল্প হয়তো একটু পরে আসবে। এটা হলো তাইমুরের গল্প। তো তাইমুরের গল্প যেটা আছে সেটা হলো তাইমুর একদিন যুদ্ধ করতে, করতে কি হয়? তাইমুর যুদ্ধ করতে, করতে আ সে হচ্ছে করে আরকি মানে যুদ্ধে হেরে যায়। হেরে গেলে তার শত্রু যারা আছে তারা তো কি চেষ্টা করতেছে তাকে তোমার হচ্ছে মানে খুঁজে মেরে ফেলার জন্য। তো তখন সে কি করে? তখন সে কিন্তু একটু ডিসগাইজ নেয়। ডিসগাইজ মানে ছদ্মবেশ নেয়। ঠিক আছে? এই যে ছদ্মবেশ নেয়। দেখো এখানে আছে। ১ম এ তাহলে তো এটাই যে once a young tribe attacked a province but unfortunately his soldiers were all killed. তাহলে গল্পের মানে শুরুতে এমন হবে যে ইয়াং তাইমুর কি করছিল? একটা প্রভিন্স দখল করার ট্রাই করছিল। বাট সোলজার্স ওয়ার অল কিল্ড। সবাই মারা গেছিল। মারা যাওয়ার পরে কি হইছে? আ The old man felt then he di এই যে then he disguised himself as a poor traveler and supported himself by begging. তো সে তো জীবন বাঁচাইতে হবে এইজন্য কি একজন poor traveler বা গরিব যে তোমার পর্যটক আছে। সে সেই বেশ নিল এবং ভিক্ষা করে, করে কি করত সে? সে হচ্ছে ভিক্ষা করে, করে নিজেকে চলত। এরকম করে তারপরে হচ্ছে একদিন তোমার হচ্ছে একজনের বাড়িতে আসলো। বাড়িতে এসে তাকে কিছু দিল। দেওয়ার পরে এই যে কাহিনী তারপরে কিন্তু এভাবে আসতে থাকলো। ঠিক আছে? তো এটা মোটামুটি সহজ আছে। এরপরে সলোমনে যে এটা কিন্তু আমরা বোর্ড কোয়েশ্চেন শেষ করে ফেলছি। বোর্ড কোয়েশ্চেন এর পরে এরপরে যে যতগুলা কোয়েশ্চেন আছে দেখছো? এগুলা কিন্তু সব তোমাদের যে সারা বাংলাদেশে স্বনামধন্য ক্যাডেট কলেজ এবং স্বনামধন্য স্কুলগুলো রয়েছে। তুমি হয়তো তোমার স্কুলে এখানে খুঁজে পেতে পারো সেই স্কুলের প্রশ্ন। এগুলোও মোটামুটি ইম্পোর্টেন্ট। আ মোটামুটি না বেশ ভালো ইম্পোর্টেন্ট। যদি বাইরে থেকে আসে তাহলে এগুলো থেকে কিন্তু আসতে পারে। সো আমরা একটু না মিলাই অন্তত ঘটনাগুলো তোমাদের সামনে বলে দিব। যেগুলো ঘটনা বলার মতো বা যেগুলো ইম্পোর্টেন্ট আমি একটু বলে দিচ্ছি। যাতে করে তোমরা আ পরবর্তীতে যখন নিজেরা প্র্যাকটিস করবা তখন হচ্ছে ওই ঘটনার আলোকে বা অন্য কোথাও যদি এই প্রশ্নটা আসে, ফর এক্সাম্পল এটা উইথ ক্লু, উইথআউট ক্লু তে আসতে পারে। এটা স্টোরি রাইটিং আসতে পারে। সেক্ষেত্রে যাতে তোমরা খুব সুন্দর করে এটা কিন্তু করতে পারো। আচ্ছা, আহ এইটা হলো সক্রেটিসের গল্প। তোমরা হয়তো জানো সক্রেটিস সবসময় একটু দার্শনিক ছিল। আ দার্শনিক থাকার কারণে সে আ একটু ফ্যামিলিতে কম সময় দিত। সে সবসময় গাছের তলায় বসে চিন্তা-ভাবনা করত। বন্ধু-বান্ধবদের সাথে গল্পও করত, জ্ঞান বিতরণ করত। ফলে কি এটা তার ওয়াইফের খুব খারাপ লাগতো। একজন মানে ওয়াইফ তাকে সারাদিন বকাবকি করত। বাট সারাদিন বকাবকি করলেও কি সে এটার মানে কানই দিত না। মানে ওয়াইফের মতো বকাবকি করতেছে, ও ওর মতো মানে বন্ধুদের সাথে কাজ করতেছে। বা গল্প করতেছে বা নিজের জ্ঞান চর্চা করতেছে। তো একদিন কি হইছে? একদিন সম্ভবত এই গল্পটাই আম হ্যাঁ, একদিন তার বউ অনেক পরিমাণে রাগান্বিত হইছে। অনেক বেশি পরিমাণে। অনেক বেশি গালিগালাজ করতেছে সক্রেটিসকে। "এই যে তুমি আসো না কেন? তুমি সময় দাও না কেন? এই তোমার কি আর সংসার-টংসার নাই?" এই যেমন হচ্ছে ওয়াইফরা করে আরকি। তো এরপরে হচ্ছে কি করছে? এরপরেও দেখে ওয়াইফ এরপরে এত গালাগালি করতেছে, এত ইনসাল্ট করতেছে সক্রেটিসকে। তারপর দেখে সক্রেটিসের কোনো মাথা ব্যাথা নাই। সক্রেটিসের মতো তো এবার কি করলো? ও না পেরে ওর ওয়াইফ কি করলো? ১ বালতি পানি নিয়ে এসা খুব সুন্দর ময়লা পানি ওর মাথায় ঢেলে দিছে। বুঝছো? তো এটা সক্রেটিস তাও কিছু বলেনি। সে শুধু বলছে যে, "আমি জানি অনেক বেশি বজ্রপাত হইলে তারপরে বৃষ্টি হয়।" তো এতক্ষণ ধরে ইনসাল্ট করছে, বকাবকি করছে। এরপরে কি বৃষ্টি হইছে। মানে পানি ফেলাই দিছে। বুঝছো? এরকম আরকি। তো এই কাহিনী ইনশাআল্লাহ তোমরা পারবা। কোন সমস্যা নাই। এরপরে এইটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের যে কাহিনী তোমরা তো হয়তো জানো। এটা লিঙ্কন হচ্ছে লিঙ্কনের পরিচয় হলো তোমরা জানো যে আ আমেরিকার যে দাস প্রথা সেটা কিন্তু উনি বিলুপ্ত করেছিলেন। তো উনারই একটা কাহিনী সেটা হচ্ছে উনি খুবই সিম্পল লাইফ লিড করতেন। আ এবং হচ্ছে আ মানে উনি উনার যে অবদান-টবদান নিয়ে কিন্তু এটা আরকি করা আরকি। এটা একটু দেখে যেও কুমিল্লা ক্যাডেট কলেজসহ আরো অনেক স্কুলে এসেছে। এরপর রবার্ট ব্রুস এর কাহিনী কে না জানে? এটা কি বলার দরকার আছে বলো? সবাই তো রবার্ট ব্রুস এর কাহিনী জানো। যে রবার্ট ব্রুস আ অনেকবার যুদ্ধ করে, করে হেরে যাচ্ছিলেন। এরপরে একটা গুহায় উনি আশ্রয় নিয়েছিলেন। আশ্রয় নেওয়ার পরে কি হইল? যে উনি দেখলেন আ একটা স্পাইডার বারবার উঠতেছে, আবার নিচে পড়ে যাচ্ছে, আবার উঠতেছে, আবার এভাবে মোট ৬ বার সে ওঠার চেষ্টা করল, নিচে নেমে গেল। ৭ বারের বার কি হইল? সে সফল হইল। তো এটা তার মধ্যে একটা মানে আ মোটিভেশন নিয়ে আসলো। তাকে মোটিভেট করল। মোটিভেট করার পরে সে পরের বার কি করল আবার নতুন করে তার যে সেনাসৈন্য ছিল সেটা সাজাইলো এবং এট লিস্ট তিনি সফল হইলেন। বুঝছো? তো এটা দ্বারা আমরা কি বুঝাই? যে ফেইলিউর ইস দ্য পিলার অফ সাকসেস। এটা এই গল্পটা কিন্তু এরকমই আরকি। তো দেখছো গল্প পড়ছি আমরা কিন্তু এটা রিয়ালিটি চলে আসছে। ইভেন
তোমরা অনেক উইথআউট ক্লুতে রবার্ট ব্রুসের কাহিনী কিন্তু পাবা। তো ওভারঅল সব মিলিয়েই আসে। তুমি যে রবার্ট ব্রুসের কাহিনী পড়তেছো এটা শুধু রেয়াঞ্জিং এর জন্য বা গল্পের জন্য না। এটা উইথ ক্লু উইথআউট ক্লুর জন্য কিন্তু আসতে পারে। ইভেন সেকেন্ড পেপারেও কিন্তু তোমাদের যে প্রিপোজিশন বা সামথিং এলস আরো যে গ্রামার গুলো আছে সেখানেও কিন্তু আসতে পারে। তো মোটামুটি ঘটনাগুলো খুব ভালো করে পড়তে হবে। চলো তো এরপরে কি আছে আমাদের? এটা আ চট্টগ্রাম বোর্ড ২৪ এর কোয়েশ্চেন। আম এই যে নেপোলিয়নের যে কাহিনী এটা তো আমরা দেখছি। আমরা শুরুর দিকে চলে আসছিলাম। বরিশাল ক্যাডেট কলেজ এটা তো দেখলাম। এরপরে হচ্ছে এটা দেখছি। এরপরে এটা তো বললাম। ময়মনসিংহ গার্ল ক্যাডেট কলেজ এবং ১০ টি স্কুল। আচ্ছা এই কাহিনী তো তোমরা নিশ্চয়ই জানো যে সক্রেটিসের যে মৃত্যুর যে সময়টা, ঠিক আছে? সক্রেটিসকে সক্রেটিস জ্ঞান বিতরণ করার কারণে ওই সময়ের যারা মূর্খ বাদশা ছিল বা মূর্খ যারা শাসক ছিল, তারা দেখলো যে সক্রেটিসের এই ফিলসফির কারণে, এই দর্শনের কারণে কি হচ্ছে? সক্রেটিসকে মানে সবাই গুরু হিসেবে মানতেছে এবং আ আর যে মানুষ আছে যারা বা ওই সময়ে যারা বসবাস করত তারা বুঝতে পেরেছে যে আসলে মানুষ সবকিছুই পারে। মানুষের দাসত্ব স্বীকার করা উচিত না। কিন্তু আগে তো সবাইকে দাস করে রাখতো ওই শাসকরা। কিন্তু দেখলো যে তাদের ব্যবসায় লাল বাতি জ্বলে যাচ্ছে। তো লাল বাতি জ্বলার কারণে কি করল? সক্রেটিসকে তারা মৃত্যুদণ্ড দিল। এবং ওই যে তোমরা জানো যে হেমলক পাতার বিষ খেয়ে সক্রেটিস কিন্তু নিজে মৃত্যুবরণ করেন। সেই করুণ কাহিনীটা এখানে আছে। সক্রেটিস বন্ধুদের সাথে লাস্ট বার দেখা করেন। দেখা করার পরে তিনি বিষ পান করেন। বিষ পান করার সেই মুহূর্তটা যখন তার ফ্রেন্ড এবং তার যে রিলেটিভ ছিল তারা কান্নাকাটি করতেছিল। সক্রেটিস তাদেরকে শান্ত হতে বলল। এরকম যে একটা তোমার হৃদয় বিদারক যে কাহিনী, ওই কাহিনী নিয়েই কিন্তু আ এইটা আসছে আরকি। ঠিক আছে? তো এইটা আসলে খুব বেশি কঠিন না। তোমরা পারবা ইনশাআল্লাহ। এরপরে দেখো হাতেম টাই। আ এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। বিখ্যাত দানবীর হাতেম টাই। উনি যে অনেক দান করেছিলেন বা অনেক বিষয় তার ছিল। এই তার যে গুণমুগ্ধ যে বিষয়টি সেগুলো ছিল সেটা নিয়ে কিন্তু এখানে বলা হইছে। ওকে এটা দেখো এটা হচ্ছে সেই এটা নিয়ে তো মুভি হইছে 'টাইটানিক' এর গল্প আরকি। তো এই গল্প কে না জানে? অনেকবার হয়তো তোমরা মুভি-টুভি দেখছো 'টাইটানিক' এ। ঠিক আছে? সো এইটা হলো ওই যে আম তোমার সাউথহ্যাম্পটন থেকে জায়গাটার নাম অনেকটা এরকম। যে ১৩১৬ জন প্যাসেঞ্জার নিয়ে 'টাইটানিক' যাচ্ছিল। তো 'টাইটানিক' যাইতে, যাইতে কি হইলো? এটা আসলে নতুন করে কিছু বলার নেই। তোমরা জানো যে বরফ টুকরার সাথে ধাক্কা খাইলো। ধাক্কা খাওয়ার পরে ওখানে কিন্তু মানে একেবারে সবার প্রায় মর্মান্তিক মৃত্যু ঘটলো। এবং যে সিনেমাটা আছে ওই সিনেমাটা আসলে আরো বেশি ইয়ে করে সাজাইছে। ওখানে একজন বেঁচে ছিল একটা মেয়ে। সে তার কাহিনীতেই এটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এইটা আসলে বলার কিছু নাই। তোমরা পারবা ইনশাআল্লাহ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে উম এটা খুব বেশি ইম্পোর্টেন্ট না। এরপরে সিলেট ক্যাডেট কলেজ আরো ১০ টি স্কুলে এই যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? একদিন আমি বলি গল্পটা খুবই মজার। অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে যে ভবিষ্যৎ বলে আরকি। ঠিক আছে? যে ভবিষ্যৎ বলে। তো একদিন একটা কিং সে চিন্তা করল যে তার ভবিষ্যৎ কিরকম বা সে ভবিষ্যতে কি হবে না হবে এটা একটু তার জানা দরকার। এই চিন্তা যখন তার মাথায় আসলো, তখন হঠাৎ পাশাপাশি আরকি ওই সময়েই একজন অ্যাস্ট্রোলজার তার যে আছে, রাজ্য আছে। ওই কিং এর রাজ্যে সে ভিজিট করল। তো ভিজিট করার পরে তো আ কিং মনে ভাবলো যে এটা তো মেঘ না চাইতেই জল চলে আসছে। তো তাকে অ্যাস্ট্রোলজারকে ডাকলো যে, "তুমি আসো। এসে বলো দেখি আমার ভবিষ্যৎ কি আছে? বা আমি কতদিন রাজা থাকবো, কতদিন বাঁচবো?" এই রিলেটেড যে বিভিন্ন কথাবার্তাগুলো আছে সেগুলো কিন্তু সে বলল। তো যাই হোক বলার পরে কি করল সে? সে হচ্ছে মানে the astrologer told something very unpleasant সে উম খুবই খারাপ কিছু বলল। মানে রাজা এটাই শুনছে যে অ্যাস্ট্রোলজার যাতে ভালো কিছু বলে। বাট অ্যাস্ট্রোলজার কি করল? খুব খারাপ কিছু বলল। বলায় তার ভাগ্যে আসলে যেটাই আছে সেটা সে বলল। তো এইটা কিন্তু ওই রাজাকে অনেক ফিউরিয়াস করে দিল। অনেক রাগান্বিত হলো। যে আমি রাজা, আমার সাথে কেন আনপ্লিজেন্ট কিছু ঘটবে? তো সে ওই কথায় অসন্তুষ্ট হয়ে এট লাস্ট কি করল? ওই যে অ্যাস্ট্রোলজার তাকে কিন্তু মৃত্যুদণ্ড দিল। তো যাই হোক মৃত্যুদণ্ড দেওয়ার আগে আ আরেকটা বিষয় আ তার মাথায় ঘুরল রাজার মাথায়। সে জানতে চাইল অ্যাস্ট্রোলজারের কাছে। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে এই চিন্তাটা তার মাথায় আসছে। যে ভাবলো সে চিন্তা করল যে আমি কতদিন বাঁচবো এটা একটু ওর কাছ থেকে শুনে নিই, অ্যাস্ট্রোলজারের কাছ থেকে শুনে নিই। তো অ্যাস্ট্রোলজার কে বলল যে, "বলো তো আমি কতদিন বাঁচবো?" তো অ্যাস্ট্রোলজার তখন খুব বুদ্ধি করে বলল। কি বলল বলো তো? যে, "আমার মৃত্যুর সপ্তাহখানেক পরে বা সামথিং এরকম একটা সময় বলছিল, তুমি মারা যাবে।" এই কথা শুনে বলো তো কখনো ওই রাজা ওই অ্যাস্ট্রোলজারকে আর মৃত্যুদণ্ড দিবে? বরং কি করবে? ওকে বাঁচানোর চেষ্টা করবে। কেননা ও বাঁচলেই তো রাজা বাঁচবে। ও মরলে রাজা ৭ দিনের মধ্যে মারা যাবে।
তো এই যে সুন্দর একটা কাহিনী, এই কাহিনী নিয়ে কিন্তু এটা। ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এটা নিয়ে খুব বেশি প্রবলেম তোমাদের হবে না। তোমরা ইনশাআল্লাহ পারবা। এরপরে দেখো কি আছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রামের শিল্পাচার্য জয়নুল আবেদীনের যে কাহিনী এটা তোমাদের বইতে আছে। তোমরা পারবা, সমস্যা নাই। আ এরপরে হচ্ছে হুজ্জার যে বিষয়টা আছে আ সেটা এটা খুব মজার একটা কাহিনী। সেটা হচ্ছে এই যে ১ম এ যেটা আছে, অন্ডে নাসিরউদ্দিন হুজ্জা was mending a hole on the roof of his two-storied building মানে একটা গর্ত মেরামত করতেছিল এরকম টাইপের আরকি। ঠিক আছে? তো সে উপরে আরকি, ছাদের উপরে। এখন কি হইছে? হঠাৎ করে একজন বেগার মানে তোমরা জানো ভিক্ষুক আসছে। এসে বলতেছে যে, আ "তোমার সাথে আমার অনেক ইম্পোর্টেন্ট" ঠিক আছে? বলল, "ইম্পোর্টেন্ট কথা?" তাহলে হুজ্জা ইম্পোর্টেন্ট কথা যখন তাইলে তো উম মানে শোনাই দরকার। তো হুজ্জা তাকে বলল যে, "তুমি বলো তাইলে আমি শুনি।" বলছে, "না, এটা এখানে বলব না। তুমি একটু নিচে আসো।" তো যাই হোক ইম্পোর্টেন্ট কথা যেহেতু সো সে ওই যে he thought that the old man had something important অনেক ইম্পোর্টেন্ট কথা আছে। সো সে কি করল? আ সে হচ্ছে আ এই যে so he climbed from the roof down the stairs তার মানে আ রু রুফের থেকে নিচে নেমে আসলো সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। তো কি হলো? As he came near, the man said that he wanted some financial help. তাহলে বলো আমার আর্থিক সহায়তা লাগবে। এই কথা কি হুজ্জার উপর থেকে বলা যাইত না? সে তো হুজ্জাকে বলতেই পারত যে, "ভাইয়া আমার আর্থিক সহায়তা লাগবে। প্লিজ আমাকে কিছু সহায়তা করেন।" এইটার জন্য কেন তাকে ওই রুফ মানে হচ্ছে উপরতলা থেকে বা অনেক উপর থেকে কেন নিচে নামাইছে? তো এইটা হুজ্জাকে অনেক বেশি রাগান্বিত করে দিল। যে, "শালা তুই ছোট্ট কথা বলার জন্য আমারে নিচে নামাইলি?" তো বলল যে, "ওকে একটা শিক্ষা দেওয়া দরকার। এই ভুল যাতে ও কারো সাথে না করে।" তো কি শিক্ষা দিল? বলল, "হ্যাঁ, তোমাকে আমি ফাইন্যান্সিয়াল হেল্প করব।" তো তারপরে কি করল? দেখো আহ এই যে কোথায় জানি? এটা তো করছি। এই যে এটা গেল। মানে এই পর্যন্তই কাহিনী। ঠিক আছে? আমি যে পর্যন্ত বলছি এই পর্যন্তই। তো মানে বাকি কাহিনীটুকু বলে দিই যদি আসে। সেটা হলো হুজ্জা বলল যে ওকে একটা শিক্ষা দিবে। শিক্ষাটা কি ছিল? সে বলল, "দাঁড়াও দিতেছি।" গাছের উপরে উঠেনি। তো সে আস্তে গাছের উপরে উঠলো। ঠিক আছে? লোকটা নিচে দাঁড়ায় আছে। ওর উপর থেকে সে বলতেছে যে, "আপাতত আমার কাছে সাহায্য করার মতো কিছু নাই। তুমি চলে যাও।" ঠিক আছে? তো সে মানে হচ্ছে কি তোর সাথেই সামনেই থেকেই বলতে পারত যে, "আমার আসলে সাহায্য করার কিছু নাই। তুমি চলে যাও।" সে ১ম এ তাকে আশা দিছে। "দাঁড়াও দিতেছি, থাকো।" তারপর গাছের উপরে উঠে ওই কথাটা বলছে। সো মানে টিট ফর ট্যাট যে বিষয়টা, ইট মারলে পাটকেল খেতে হয় যে বিষয়টা আছে না? ওরকম আরকি। এরপরে দেখো অ্যারিস্টটলের যে বিষয়টা এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। একটু দেখে নিও। আ পরশ, কিং পরশের যে কাহিনী এটা কি তোমরা জানো? এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। আরেকটা সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে তোমরা হয়তোবা জানো যে তোমাদের এইচএসসি তেও কিন্তু কি থাকবে? এই যে তোমাদের যেটা আছে এটাও কিন্তু থাকবে মানে রিঅ্যারেঞ্জিং। আর মোটামুটি রিঅ্যারেঞ্জিং সব সেইম। এখানে হয়তো ৮ টা ওখানে ১০ টা থাকবে। তো মেইন কাহিনী যদি তুমি এখন থেকে সুন্দর করে মাথার মধ্যে গেঁথে রাখো, তাহলে কিন্তু তোমার ওই ১০ মার্কের যে প্রিপারেশন এটা কিন্তু এসএসসি থেকেই একটা হয়ে যাচ্ছে। মোটামুটি ৮০% শেষ। তাহলে পরবর্তীতে কিন্তু তোমার জন্য খুবই সুবিধা হবে। বুঝতে পেরেছ? পরশের এই কাহিনী জানো? পরশ হচ্ছে পরশ আর আলেকজান্ডারের কাহিনী মনে হয়। হ্যাঁ। পরশ হচ্ছে পাঞ্জাবের কিং ছিলেন। ঠিক আছে? মানে আলেকজান্ডার তো দিগ্বিজেতা। মানে উনি যখন যুদ্ধ করেছিলেন তখন তো মোটামুটি ভারতবর্ষ উনার অনেক দখলে ছিল। সো মানে দখল করতে একদিন পরশের রাজ্যে চলে আসছে। পরশের রাজ্যে চলে আসলে পরশ তো মানে যুদ্ধ করতেছে ওর সাথে। যুদ্ধ করতে ডিফিটেড হয়ে গেছে, হেরে গেছে। হেরে গেলে পরশকে বন্দী করছে। ঠিক আছে? বন্দী করার পরে আলেকজান্ডার পরশকে জিজ্ঞেস করতেছে, "এই বলো তো তুমি আমার কাছে কি চাও? ঠিক আছে? বা তুমি কেমনভাবে ট্রিট পেতে চাও?" এরকম একটা সম্ভবত এরকম। দেখো তো আম কোথায় জানি? এই যে তাকে হি ওয়াস ব্রট বিফোর আলেকজান্ডার। আলেকজান্ডারের সামনে আনা হইলো। আচ্ছা আনছে। আনার পরে কি হইছে? আ কোথায় জানি? এই যে আনার পরে আলেকজান্ডার জিজ্ঞেস করছে। আলেকজান্ডার asked him how he would like to be treated. তুমি কিভাবে আমার কাছ থেকে ট্রিট পেতে চাও? তখন পরশ কি বলতেছে দেখো, মানে কনফিডেন্ট লেভেলটা দেখো। সে বলতেছে যে পরশ bravely replied সে সাহসের সাথে বলল, "like a king আমি একজন রাজার মতো ট্রিট পেতে চাই। কেননা আমি একজন রাজা।" তাই তো? তো এইটার ফলে কি হইছে? Alexander was pleased with Porosh for his bold reply and allowed him to rule his country as before.
এই কথাটা শুনেই আলেকজান্ডার কি করলো? ওই পরশের যে এটা খাইবার পাস আরকি, পাঞ্জাব, ঠিক আছে? প্লেইন অফ দ্য পাঞ্জাব, পাঞ্জাবের ওই জায়গাটা কিন্তু সে দখল করে নাই। সে পরশকে দিয়ে দিছে যে, "তুমি তোমার জায়গা ট্রিট করো। তুমি আসলে একজন কিং, কিং এর মতোই আচরণ করেছো। সো তোমার রাজ্য তুমিই রাখো। আমি গেলামগা।" এরকম। এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং বলতে পারো যে খুবই ইন্টারেস্টিং একটা রিঅ্যারেঞ্জ। সেটা হচ্ছে আ তোমরা হয়তো সবাই জানো। এটা ইন্টারমিডিয়েট এ অনেক বেশি পরিমাণে আসে। বেশি ইন্টারমিডিয়েট এ আসছে এখনো পর্যন্ত। ইভেন মনে হয় গত বছর যেটা ইন্টারমিডিয়েট হয়েছে ২০২৪ এ তখন আসছে এটা। তো তোমাদের সময় আসতে পারে। সেটা হচ্ছে কাহিনীটা এমন যে একজন ছেলে বা ছোকরা, ল্যাড মানে হচ্ছে ছেলে বা ছোকরা, বুঝছো? ছোট, ইয়াং, তরুণ। তো সে কি করলো? একদিন টিচারের কাছে গেল। টিচারের কাছে যেয়ে জিজ্ঞেস করতেছে যে, "আমার কিছু জানা আছে টিচার।" "বলো, কি জানা আছে?" টিচার বলতেছে। বলতেছে যে, "আমি জানতে চাই যে সৃষ্টিকর্তা কোথায়?" তো তখন টিচার আ না, টিচারের কাছে গেছে। কাহিনীটা এমন যে টিচারের কাছে গেছে। ঠিক আছে? যাওয়ার পরে বলতেছে যে, আ "টিচার আমি জ্ঞান অর্জন করতে চাই। আমি অনেক জ্ঞানী হতে চাই। আপনি আমাকে শিক্ষা দিন।" তো টিচার মনে তো খুশি হইছে যে একজনের যদি জ্ঞানের প্রতি স্পৃহা বা আকাঙ্খা থাকে এটা তো খুব ভালো বিষয়। তো তারপরেও সে চাইছে যে তাকে একটু টেস্ট করি। বুঝছো? টেস্টটা কেমন ছিল দেখো। আ টেস্টটা ছিল হচ্ছে আ ওকে এটাতে মনে হয় এইটা কিন্তু গেল। এই যে। এই যে। টেস্টটা হলো এই। দেখো he asked him where God is ঠিক আছে? টিচার টেস্ট করে তাকে কি বলল? যে বলতো সৃষ্টিকর্তা কোথায়? এবার যে ল্যাডের অ্যান্সার হলো এইটা। The lad replied that he would answer if he would tell where he is not বলতেছে আপনি যদি বলতে পারেন যে সৃষ্টিকর্তা কোথায় নাই, তাহলে আমি উত্তর দিব যে সৃষ্টিকর্তা কোথায় আছে। তার মানে কি? উনি ওই ল্যাডটা বলতেছে যে সৃষ্টিকর্তা সব জায়গায় আছে। তো এটা শোনার পরে কি হইল? আ খুবই হইল, সন্তুষ্ট হইল। তো এই যে the teacher thought highly the boy's understanding এবং কি করল? আ he expressed the teacher wished to find এটা তো গেল। এরপরে কি হইছে যে সে তাকে আ মানে শিক্ষা দিবে এইটা বলল আরকি যে, "আমি তোমাকে শেখাবো। তোমার মধ্যে আসলেই অনেক কিছু রয়েছে।" বুঝছো? এটা আরকি। ওকে, তাহলে মোটামুটি এটার মাধ্যমেই ইম্পোর্টেন্ট যেগুলো ছিল, ঘটনা আকারে তোমাদের গল্প আকারে বলছি। যারা সম্পূর্ণ ক্লাস করেছো, তোমাদের অনেক অভিনন্দন। আশা করি তোমরা উপকৃত হবে এবং আরেকটু প্র্যাকটিস করবা আরকি। তো তোমরা আমাদের সাথে বিভিন্ন মাধ্যমে যুক্ত হইতে পারো। এখানে গ্রুপ এবং আমাদের Facebook, YouTube এর লিংক দেওয়া আছে। তোমরা চাইলে এরকম আরো ইন্টারেস্টিং তোমাদের যে টপিক গুলো আছে বা তোমাদের যে একাডেমিক প্রিপারেশন সেটা কিন্তু আমাদের সাথে নিতে পারো। এই গ্রুপের থ্রুতে সম্পূর্ণ ফ্রিতে। তো সবাইকে যুক্ত হওয়ার জন্য আম আহ্বান করা হলো। আ তো ঠিক আছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে হয়তোবা আরো কোনো একটা অনশট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।